তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করে দিই, আমাদের সঙ্গে অলরেডি অনেকেই জয়েন করে ফেলছো। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিই। আর কমেন্ট সেকশনে একটু তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু ইনভাইট দিয়ে দাও। কমেন্ট সেকশনে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও, যাতে ওরা জানতে পারে যে না, এখন ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস চলতেছে, ঠিক আছে? ওকে, ফাইন। সো দেখো, প্রথম যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সংক্রান্ত আমরা কোশ্চেন সলভ করব। আচ্ছা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কখন কোন সময় প্রযোজ্য হয়, কথাটা বুঝো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য হয় শুধুমাত্র ক্ষুদ্রতম বস্তুর ক্ষেত্রে যার ভর অনেক ক্ষুদ্র। ফর এক্সাম্পল, সেটা ইলেকট্রন হতে পারে, সেটা প্রোটন হতে পারে, অর্থাৎ যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য হয়। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলে? দেখো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে, মনে করো এটা হচ্ছে একটা পার্টিকেল, ফর এক্সাম্পল মনে করো এটা হচ্ছে একটা ইলেকট্রন, ঠিক আছে? এখন এই ইলেকট্রনটা পরমাণুর যে কোনো জায়গাতে কি করতেছে, ঘুরতেছে। তাহলে এই ইলেকট্রনের কি থাকবে, একটা ভরবেগ থাকবে p, এবং ইলেকট্রনের কি থাকবে, একটা অবস্থান থাকবে x, তাই না? আচ্ছা, এখন দেখো, হাইজেনবার্গ বলে তুমি যদি ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারো, তাহলে ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। আবার তুমি যদি ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে পারো, ডেল পি এটা যদি সঠিকভাবে নির্ণয় করতে পারো, তাহলে ডেল এক্স অবস্থান অনিশ্চয়তা সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। অর্থাৎ কোনো অতি ক্ষুদ্র ভরের কণিকার অবস্থান তুমি যদি সঠিকভাবে নির্ণয় করতে পারো, তাহলে ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। আবার ভরবেগ যদি সঠিকভাবে নির্ণয় করতে পারো, তাহলে অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। তো এই যে নীতিটা, এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সমীকরণটা কি আমাদের জানা আছে সবার? আমি কিন্তু এটা ক্লাসে খুব ভালো করে করাইছি। দেখো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির যে সমীকরণটা হচ্ছে তোমার ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল h/4 পাই, তাই না? আচ্ছা, এইখানে ডেল এক্সটা কি? এই ডেল এক্সটা হচ্ছে তোমার অবস্থান অনিশ্চয়তা। আমি আবারও বলতেছি, এই ডেল এক্সটা হচ্ছে তোমার অবস্থান অনিশ্চয়তা, এবং এই ডেল পি হচ্ছে তোমার ভরবেগ অনিশ্চয়তা। কি অনিশ্চয়তা? ভরবেগ অনিশ্চয়তা। আচ্ছা, তো এটা তোমরা কম বেশি করছো। এখন খেয়াল করো প্রশ্নে কি বলছে। আচ্ছা, সো আরেকটু কথা বলে রাখতে চাই, যখন তুমি এরকম হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অ্যাপ্লাই করবা, যখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা, ঠিক আছে, তখন তোমাকে এই যে ম্যাথ সলভ করার ক্ষেত্রে এই যে এইখানে যে গ্রেটার দেন অর ইকুয়াল চিহ্ন আছে না, এটার পরিবর্তে তুমি ইকুয়াল চিহ্ন নিয়ে কাজ করবা। যখন তুমি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে ম্যাথ সলভ করার সময় ইজ গ্রেটার দেন অর ইকুয়াল চিহ্নের পরিবর্তে ইকুয়াল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ফর ম্যাথ। ওকে, ফাইন। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা যদি হাইজেনবার্গের কোনো অনিশ্চয়তা নীতির প্রবলেম সমাধান করতে যাই, তাহলে আমরা কোন সূত্র দ্বারা ম্যাথটা সমাধান করব? ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল h/4 তাই না? আচ্ছা, ওকে, ফাইন। এখন দেখো, এই সূত্রটাকে আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? দেখো, ডেল এক্স এর মতো থাকলো, যেহেতু এটা অবস্থান অনিশ্চয়তা, ঠিক আছে? ডেল এক্স এর মতো থাকলো। দেখো, আমরা সবাই ফিজিক্সে পড়ছি পি ভরবেগ ইকুয়াল টু এমভি, পড়ছি না? পড়ছি। এখন এইখানে যে ডেল পি আছে, এই ডেল পির পরিবর্তে আমি লিখতে পারি এম ডেল ভি, লেখা যায় অবশ্যই, ইকুয়াল h/4 পাই। এখন খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এই যে ডেল ভি ছিল, এই ডেল ভিটা কাকে প্রকাশ করতেছে? এই ডেল ভিটা প্রকাশ করতেছে বেগের অনিশ্চয়তা। ক্লিয়ার? এই ডেল ভি কাকে প্রকাশ করতেছে? বেগের অনিশ্চয়তা। আচ্ছা, তাহলে দেখেন, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মাধ্যমে আপনি কোন পরমাণুর কোন পার্টিকেলের অবস্থান অনিশ্চয়তা নির্ণয় করতে পারবেন, ভরবেগ অনিশ্চয়তা নির্ণয় করতে পারবেন, এবং বেগের অনিশ্চয়তা নির্ণয় করতে পারবেন। আই হোপ এইটুকু ক্লিয়ার। ওকে, ফাইন। সো এখন দেখেন, প্রশ্ন নম্বর 1 কি বলছে? যদি হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা সর্বোচ্চ 0.1 মিলিমিটার হয়। এখন দেখেন, এখানে ব্র্যাকেটে সর্বোচ্চ লেখা আছে, এইটা নিয়ে টেনশন করার কিছু নাই, এইটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই। কারণটা কি? দেখেন, যখন আপনার এই যে এই ইকুয়েশনের দিকে তাকান, এই ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি না যে ডেল এক্স ইকুয়াল
এইচ ডিভাইডেড বাই 4 পাই ডেল পি। তাহলে দেখেন, খেয়াল করেন ভালো করে যে আপনার এই এক্স অবস্থান অনিশ্চয়তার সঙ্গে ভরবেগ অনিশ্চয়তার সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। অর্থাৎ অবস্থান অনিশ্চয়তা যদি আপনার ম্যাক্সিমাম হয় তাহলে ভরবেগ অনিশ্চয়তা কেমন হবে, মিনিমাম হবে, তাই না? ভরবেগ অনিশ্চয়তা কেমন হবে, মিনিমাম হবে। সো এইখানে এই কোশ্চেনে যে সর্বোচ্চ লিখছে এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার কিছু নাই, বুঝছেন? আচ্ছা, সো এইখানে বলছে কি অবস্থানের অনিশ্চয়তা 0.1 মিলিমিটার হয়। তাহলে দেখেন প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি। সো সলভ। প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে আমাদের ডেল এক্স বা অবস্থান অনিশ্চয়তা কত, অবস্থান অনিশ্চয়তা হচ্ছে আপনার 0.1 মিলিমিটার। আচ্ছা, এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। সো একবারে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার। এটা হচ্ছে আমাদের অবস্থান অনিশ্চয়তা। কার জন্য? এই ইলেকট্রনের জন্য। এবার প্রশ্নে বলছে কি, যদি একই সাথে ইলেকট্রনের বেগের পরিমাপ করা হয় তাহলে উক্ত ইলেকট্রনের বেগের ন্যূনতম অনিশ্চয়তা কত হবে। অর্থাৎ আমাদেরকে এই ডেল ভি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। কথা কি বুঝাতে পারছি? আমাদের এখানে ডেল ভি এর ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। সো আমরা লিখতে পারি উই নো ডেল এক্স ইন্টু ডেল পি ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4 পাই, তাই না? আচ্ছা, সো দেখেন এবার ডেল এক্স ডেল ভির পরিবর্তে আমরা লিখতে পারি কি এম ডেল ভি লিখতে পারি, যেহেতু আমাদেরকে প্রশ্নে কি বলছে বেগের ন্যূনতম অনিশ্চয়তা নীতি মানে অনিশ্চয়তা বের করতে বলছে। সো আমাকে ডেল ভি বের করতে হবে ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4 পাই। সো আলটিমেটলি লেখা যায় দেখেন তো ডেল ভি ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4 পাই এম ডেল এক্স। দেখেন তো এটা লেখা যায় কিনা। তো এবার কি করতে হবে বলেন তো, এবার জাস্ট ভ্যালুগুলো ইনপুট করবেন, আর কিচ্ছু না, এগুলো ভ্যালুগুলো এবার ইনপুট করবেন, বাস কাজ শেষ। সো ভ্যালুগুলো যদি আমি ইনপুট করি দেখেন এইচ, এইচ দ্বারা কি বোঝায় প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু কত 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, তাই না? আচ্ছা, 4 পাই এর মতো থাকলো, এটা ধ্রুবক, তাই না? এম, এম দ্বারা কি বোঝায় ভর। কার ভর? এখানে কোন পদার্থের মানে কোন কণিকা নিয়ে কাজ করতেছি, ইলেকট্রন নিয়ে কাজ করতেছি, তাহলে ইলেকট্রনের ভর। তো আমরা সবাই কম বেশি জানি যে ইলেকট্রনের ভর 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইনটু ডেল এক্স। ডেল এক্স দ্বারা কি বোঝানো হয় অবস্থান অনিশ্চয়তা। দেখেন তো আমার অবস্থান অনিশ্চয়তা কত 10 টু দি পাওয়ার মাইনাস 14, এটা প্রশ্নেই দেওয়া ছিল, ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4। সো এবার ডেল ভি ইকুয়াল টু ক্যালকুলেট ইয়োরসেলফ। এই হচ্ছে ম্যাথ। তুমি এখন এখানে ক্যালকুলেশন করলে বাস তোমার সমাধান হয়ে যাবে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো সে এখনই কমেন্ট করে জানাও যে ভাই আমি বুঝতে পারিনি বা আমার এখানে প্রবলেম আছে, আমি সেটা নিয়ে এখনই আলোচনা করব, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে এখনই কমেন্ট করে জানাও। ওকে ফাইন, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখেন পরের ম্যাথে কি বলছে, দেখেন পরের ম্যাথে বলছে শামীম ওসমান সাহেব একদিন মাঠে ক্রিকেট খেলছিলেন যার ব্যাসার্ধ 40 মিটার। অর্থাৎ মাঠের ব্যাসার্ধ কত 40 মিটার। বিপরীত দলের বোলার রুমিন ফারহানার বলে উনি মিড অন দিয়ে ছক্কা হাঁকালেন। মিড অন দিয়ে ছক্কা হাঁকালেন, যারা ক্রিকেট খেলো তারা খুব ভালো করে বোঝো। বল গিয়ে সোজা বাউন্ডারির বাইরে, অর্থাৎ ছক্কা হয়েছে। ওই মাঠের বাউন্ডারির চারপাশে বৃত্তাকারে ঘাস লাগানো আছে যা বাউন্ডারি থেকে 10 মিটার বিস্তৃত। বাউন্ডারি থেকে কত 10 মিটার বিস্তৃত। এবার কি ভিপি নূর বল খুঁজতে গেলেন কিন্তু বল খুঁজে পেলেন না। আচ্ছা, ধরে নাও বাউন্ডারির বাইরের ঘাস বলের গতিতে কোনো প্রকার ঘর্ষণ বা বাধা সৃষ্টি করছে না, ঠিক আছে? বাউন্ডারির বাইরের ঘাস কোনো প্রকার ঘর্ষণ বা বাধা সৃষ্টি করছে না। তারা যে বল দিয়ে খেলছিলেন তার ভর হচ্ছে তোমার 156 গ্রাম। বলটির বেগের অনিশ্চয়তা খুঁজে বের করো। বলটির বেগের অনিশ্চয়তা খুঁজে বের করো। দেখো প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা বেসিক্যালি আমাদের যদি সলভ করতে হয় তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে সলভ করতে হবে। কেন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে সলভ করতে হবে? কারণটা দেখো প্রশ্নে কি বলছে, বেগের অনিশ্চয়তা খুঁজে বের করতে বলছে। ভালো কথা। এখন যদিও এই ধরনের ক্ষেত্রে বেগের অনিশ্চয়তা মানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য হয় না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য হয় খুবই ক্ষুদ্র কণিকার জন্য যাদের ভর খুবই কম, যাদের ভর খুবই কম, অর্থাৎ সেটা হচ্ছে তোমার সাব অ্যাটমিক পার্টিকেলের জন্য। আমি যদি আরো সহজ ভাষায় বলি ইলেকট্রন, প্রোটন, কোয়ার্ক, ঠিক আছে, এরকম টাইপের কণার জন্য বা পার্টিকেলের জন্য তোমার হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য হয়। তবে আমরা
একটা জাস্ট ম্যাথ প্রবলেম সলভ করার জন্য এই ধরনের প্রবলেম আমরা সলভ করতেই পারি। আমরা ধরে নিচ্ছি যে এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য হবে, যেহেতু আমাকে প্রশ্নে বলছে কি বলটির বেগের অনিশ্চয়তা খুঁজে বের করো। আচ্ছা ওকে ফাইন, দেখেন এটা কেমিস্ট্রি ফিজিক্স দুইটাই, বুঝছেন? এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বেসিক্যালি এটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের একটা টপিক, ঠিক আছে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের টপিক। সো এটাকে আপনি না কেমিস্ট্রি থেকে বাদ দিতে পারবেন, না ফিজিক্স থেকে বাদ দিতে পারবেন। কোয়ান্টাম ফিজিক্স বেসিক্যালি কেমিস্ট্রি এবং ফিজিক্সের মাঝে রিলেশন তৈরি করছে। ওকে আচ্ছা দেখেন, আসেন আমরা প্রশ্নটা সলভ করি। বলছে কি শামীম সাহেব একদিন মাঠে ক্রিকেট খেলছিলেন যার ব্যাসার্ধ কত 40 মিটার। তো এই যে দেখেন এই পাশে একটা ক্রিকেটের মাঠ দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্রিকেট ফিল্ড। আচ্ছা তো আমরা ধরে নিচ্ছি ক্রিকেট ফিল্ডটা একদম গোলাকার। ক্রিকেট ফিল্ডটা একদম গোলাকার। এখন এই যে এটা হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে আপনার কি সেই ক্রিকেট ফিল্ড। ওকে, যার ব্যাসার্ধ কত 40 মিটার, যার ব্যাসার্ধ কত 40 মিটার, সরি যার ব্যাসার্ধ হচ্ছে 40 মিটার। ওকে আচ্ছা, সো আমরা বলতেই পারি যে এখান থেকে এটা হচ্ছে কেন্দ্র থেকে এইটুকুর দূরত্ব কত 40 মিটার। আচ্ছা এবার বলতে কি দেখেন যে ছক্কা তো মারি দিয়েছে, ছক্কা মারার পরে ওই মাঠের বাউন্ডারির বাইরে চারপাশে বৃত্তাকারে ঘাস লাগানো আছে। এই যে সবুজ সবুজ অংশটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ঘাস, ঠিক আছে? সবুজ সবুজ যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাস বা গ্রাস। আচ্ছা এখন বলছে কি যে বৃত্তাকারে চারপাশে বৃত্তাকারে ঘাস লাগানো আছে যা বাউন্ডারি থেকে 10 মিটার বিস্তৃত। বাউন্ডারি থেকে কত মিটার বিস্তৃত 10 মিটার বিস্তৃত। মানে এইটা হচ্ছে আপনার বাউন্ডারি লাইন, দেখেন খেয়াল করেন, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 10 মিটার। এখান থেকে এইটুকু দূরত্ব কত 10 মিটার, মানে বাউন্ডারি লাইন থেকে 10 মিটার পর্যন্ত বিস্তৃত। তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব 10 মিটার। ওকে ফাইন, এখন বলছে কি দেখেন যে বল দিয়ে খেলছিলেন তার ভর 156 গ্রাম। তাহলে দেখেন আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি গিভেন, আমাদের প্রশ্ন দেওয়া আছে কি গিভেন m ইকুয়াল টু 156 গ্রাম। তাহলে 156 গ্রামকে আমরা যদি কেজিতে কনভার্ট করি 156 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত কেজি, বা আমি এটাকে বলতে পারি 0.156 কেজি, ঠিক আছে? এটা আমি বলতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি ভর। ওকে ফাইন, এবার দেখেন এবার বলছি কি যে বলটির বেগের অনিশ্চয়তা নীতি খুঁজে বের করো। এবার আসেন, এবার কনসেপ্টে আসেন। দেখেন সে তো ছক্কা মারছে মিড অন বরাবর দিয়ে, তাই না? মিড অন বরাবর দিয়ে, অর্থাৎ এই যে এই জায়গাটা থেকে সে ছক্কাটা মারছে, ঠিক আছে? এই জায়গা থেকে ছক্কাটা মারছে। তাহলে ছক্কা যখন মারছে, ছক্কা নিশ্চয়ই বলটা এই জায়গাগুলোতে আছে, তাই না? বলটা হয়তো এই জায়গাতে আছে, এটা হচ্ছে মিড অন অঞ্চল। আর বলটা কি একদম ডিরেক্ট বাউন্ডারির বাইরে গিয়ে পড়ছে। তার মানে আমরা বলতে পারি বলটা যদি থাকে তাহলে এই থেকে এইটুকু জায়গার মধ্যে আছে, রাইট? বলটা যদি থাকে তাহলে এই থেকে এইটুকু জায়গার মধ্যে আছে। ওকে, তাহলে এই থেকে এইটুকু জায়গা, কথাটা বুঝেন, এই থেকে এইটুকু জায়গা হচ্ছে আমার বলের অবস্থান অনিশ্চয়তা। আমি কি বললাম? এই থেকে এইটুকু জায়গা হচ্ছে আমার বলের অবস্থান অনিশ্চয়তা। আচ্ছা খেয়াল করেন ভালো করে। তাহলে এখন আমরা যদি ম্যাথ সলভ করতে যাই, ম্যাথ সলভ করতে গেলে কোন সূত্র কাজে লাগাইতে হবে? আমাদের এই সূত্র কাজে লাগাইতে হবে। দেখেন যে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4 পাই। তাহলে আমরা বলতে পারি দেখেন যে ডেল এক্স ইন্টু এম ডেল ভি ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4 পাই। সো এবার আমরা বলতে পারি যে আমাদের বের করতে হবে কি ডেল ভি বের করতে হবে না? ডেল ভি ইকুয়াল আমরা বলতে পারি এইচ ডিভাইডেড বাই 4 পাই এম ডেল এক্স, রাইট? 4 পাই এম ডেল এক্স, এটা আমরা বলতে পারি। এখন দেখেন খেয়াল করেন আমাদের দরকার কি ডেল এক্স এর ভ্যালুটা দরকার না? ডেল এক্স এর ভ্যালুটা দরকার। এখন ডেল এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? ডেল এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? ডেল এক্স কোনটুকু ছিল? ডেল এক্স ছিল এই যে এইটুকু ছিল, এইটুকু হচ্ছে আমাদের ডেল এক্স। কিভাবে বের করতে পারি খেয়াল করেন ভালো করে ঠান্ডা মাথায়। এইখানে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো বৃত্তকলার ক্ষেত্রফল সূত্র কিভাবে অ্যাপ্লাই করব দেখেন, বোঝার চেষ্টা করেন। আসেন কিভাবে নির্ণয় করতে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। ওকে ফাইন, দেখেন ভালো করে খেয়াল করেন। মনে করেন এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এইটুকু এবং এইটুকু,
এটা হচ্ছে আমাদের বৃত্তকলা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বৃত্তকলা, অর্থাৎ বৃত্তের একটা নির্দিষ্ট অংশ নিয়েছি। এখন এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এইটুকু অংশের ক্ষেত্রফল a ইকুয়াল টু থেটা পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 360 ডিগ্রি। আমার মনে হয় এটা সবাই আপনারা জানেন। তাহলে এই যে যেটুকু অংশ আমাদের আপনার এরকম যে চিহ্নিত করা আছে, লাল রং দিয়ে চিহ্নিত করা আছে, এটা হচ্ছে একটা বৃত্তকলা। তাহলে এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কি বললাম? বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন আমাদের কাছে যে চিত্রটা ছিল, বা আমাদের কাছে যে মাঠটা ছিল, সেই মাঠটা কেমন? সেই মাঠটা হচ্ছে এরকম, যে একটা হচ্ছে ক্রিকেট মাঠ, ক্রিকেট মাঠের চারপাশে কি আছে? সবুজ রঙের ঘাস আছে, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে এই যে হলুদ রঙের যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্রিকেট মাঠ, আর তার চারপাশে কি আছে? এরকম সবুজ রঙের ঘাস আছে। এখন আপনারা একটু মন দিয়ে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি যদি এইটুকু অংশের ক্ষেত্রফল বের করি এবং এবং এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করে এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলেই তো আমি এইটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই কিনা? কথাটা বুঝেন যে আমাদের এখানে টোটাল দুইটা পার্ট দেখেন, একটা হচ্ছে বড় ক্ষেত্রফল মানে বড় বৃত্তকলা, আর একটা হচ্ছে ছোট বৃত্তকলা, অর্থাৎ একটা হচ্ছে বাইরের মাঠ, একটা হচ্ছে ভিতরের মাঠ। তো দেখেন, বড় ক্ষেত্রফল অর্থাৎ এইটুকু যদি আমি বের করি, বের করার পরে সেখান থেকে যদি আমি এইটুকু, এই যে খেয়াল করেন, এইটুকুর ক্ষেত্রফল বিয়োগ দিই, তাহলেই তো আমার এইটুকুর ক্ষেত্রফল বের হয়ে আসবে, ডেল এক্স এর ভ্যালুটা বের হয়ে আসবে, তাই কিনা? তাই তো। আচ্ছা, তো দেখেন আমাদের এই প্রশ্নে কতখানি দেওয়া আছে? কোণের মান 30 ডিগ্রি দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তাহলে হিসাব করি আসেন। আর রেডিয়াস দেখেন, মাঠের রেডিয়াস কত বলা ছিল? মাঠের রেডিয়াস বলা ছিল 40 মিটার, রাইট? আর চারপাশে যে ঘাস ছিল, ঘাসের বিস্তৃতি কত ছিল? ঘাসের বিস্তৃতি ছিল আপনার 10 মিটার, তাই না? 10 মিটার। তাহলে এখন দেখেন, খেয়াল করেন ঠান্ডা মাথায়, এই থেকে এইটুকুর রেডিয়াস হচ্ছে 40 মিটার, আর এই থেকে এইটুকু হচ্ছে 10 মিটার। ওকে, এই থেকে এইটুকু হচ্ছে 40 মিটার, এই থেকে এইটুকু হচ্ছে কত? 10 মিটার। তাহলে বড় যে বৃত্তটা আছে, সেই বড় বৃত্তের ক্ষেত্র ব্যাসার্ধ কত হবে? বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আপনার 50 মিটার। ওকে, কথাটা বুঝেন, মন দিয়ে বুঝেন। তাহলে আমরা মাঠের ব্যাসার্ধ, মাঠের বৃত্তকলার ক্ষেত্রফল A1 ইকুয়াল টু, আমি লিখতে পারি কি? থেটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে থেটার ভ্যালু কত? 30 ডিগ্রি না? কারণ এখানে কোণের মান দেওয়া ছিল কত? কোণের মান দেওয়া ছিল আপনার 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর দেখেন ছোট মাঠের জন্য 30 ডিগ্রি হবে, বড় মাঠের জন্য কিন্তু 30 ডিগ্রি হবে, তাই না? 30 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর, মাঠের জন্য কত? আর এর ভ্যালু কত? 40। তাহলে 40 এর স্কয়ার বসান, ঠিক আছে? 40 এর স্কয়ার করেন। এই রাফিন, এই আমার ব্যাগ থেকে ক্যালকুলেটর নিয়ে আসো তো। সবাই একটু মন দিয়ে খেয়াল করেন। আচ্ছা, সবাই একটু মন দিয়ে খেয়াল করেন। ওকে, আচ্ছা, তৌফিক হাসান সালাম দিয়েছো আমাকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঠিক আছে। যারা যারা ক্লাসটা করতেছো, আমি বলবো যে একটু মন দিয়ে খেয়াল করো, মন দিয়ে ক্লাসটা করো, দেখবা যে অনেক কিছু শিখতে পারবা আজকে। ওকে, তো 30 ডিভাইডেড বাই 360 ইন্টু পাই, ওকে ফাইন। তো এখানে ভ্যালু আসে আপনার 418.879 মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের ভিতরের যে মাঠটা ছিল, ভিতরের মাঠের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা বাইরের মাঠের ক্ষেত্রফল বের করে আসেন। সো আউটার সার্কেল বা বাইরের মাঠ বলতেই পারি আমরা। তাহলে আউটার সার্কেলের জন্য রেডিয়াস আর ইকুয়াল টু কত বলেন তো? 40 যোগ 10 ইকুয়াল 50 মিটার, তাই না? সো আমরা বলতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল A2, এই যে বড় যে এটা, এই যে এইটুকুর ক্ষেত্রফল আমরা বলতে পারি কত? A2 ইকুয়াল টু আপনার থেটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। সো থেটা এর ভ্যালু কত? থেটা এর ভ্যালু হচ্ছে আপনার 30 ডিভাইডেড বাই 360 পাই, আর এর ভ্যালু কত? 50। তাহলে 50 স্কয়ার, তাই না? তাহলে আসেন একটু হিসাব নিকাশ করি। ওকে,
ওকে, সো অ্যান্সারটা আসে আপনার হচ্ছে 654.498 মিটার স্কয়ার, 498 মিটার স্কয়ার, তাই না? তাহলে দেখেন বড় যে মাঠটা ছিল মানে ঘাস সহ যে মাঠটা ছিল সেই ঘাস সহ মাঠের আমরা ক্ষেত্রফল পেলাম A2, আর ঘাস ছাড়া যে মাঠটা ছিল অর্থাৎ ভিতরের মাঠ যেখানে খেলা হচ্ছিল, যেখানে শামীম ওসমান সাহেব এবং রুমিন ফারহানা সাহেব খেলতেছিলেন, সেইখানে ক্ষেত্রফল হচ্ছে আপনার 418.879 মিটার স্কয়ার। তাহলে আমরা যদি এইখান থেকে এই যে বড়টা থেকে যদি ছোটটার ক্ষেত্রফল বাদ দিই, এই যে ছোটটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলেই তো আমরা এই যে ভিতরে যেখানে বলটা হারায় গেছে, যেখানে বলটা হারায় গেছে এই যে এই অংশটাতে বলটা হারিয়ে গেছে না, এই অংশটার ভ্যালু পেয়ে যাব, তাই কিনা? সো আমরা বলতে পারি তাহলে যে ডেল এ অর্থাৎ ক্ষেত্রফলের পার্থক্য, এই ডেল এটাই কিন্তু ডেল এক্স, মাথায় রাখবেন এই ডেল এটাই কিন্তু ডেল এক্স। তাহলে ডেল এ ইকুয়াল টু A2 মাইনাস A1। সো আমরা লিখতে পারি 654.498 মাইনাস 418.879 মিটার স্কয়ার। তাহলে দেখেন তো বিয়োগ করলে কত আসে, 418 তো এখানে বিয়োগফল আসে হচ্ছে আপনার 235.619 মিটার স্কয়ার। আচ্ছা, তো এই যে জায়গাটা, এই জায়গার ভিতরে বলটা কি হয়ে গেছে, হারায় গেছে, তাহলে এটা হচ্ছে বলের কি অবস্থান অনিশ্চয়তা, তাই না? আচ্ছা, ওকে ফাইন। তাহলে এবার দেখেন, তাহলে আমরা লিখতে পারি কি, দেখেন তো ডেল ভি ইকুয়াল এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে আপনার 6.626 ইন্টু 10⁻34, 4 পাই এর মতো। এম এর ভ্যালু কত, দেখেন তো এম এর ভ্যালুটা হচ্ছে বলের ভর, বলের ভর কত 156 গ্রাম মানে 0.156 কিন্তু ডেল এক্স এর ভ্যালু কত পাইছি, দেখেন তো ডেল এক্স এর ভ্যালু পাইছি 235.619, তাহলে 235.619। বাস, এবার এখান থেকে আপনি ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেট ইয়োরসেলফ। খুবই সহজ ম্যাথ, ঠিক আছে? একটু যদি বুঝতে পারেন, একটু যদি চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে এর চেয়ে সহজ ম্যাথ আসলে আর হয় না, বুঝছেন? এর চেয়ে সহজ ম্যাথ আসলে আর হয় না। ওকে, সো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, আমার মনে হয় আপনাদের সবার ক্লিয়ার, কারো কোনো কনফিউশন এখানে নাই, ঠিক আছে? ওকে, যদিও এরকম ভাবে আসলে হাইজেনবার্গের নীতি মানে এরকম ক্ষেত্রে, এরকম ক্রিকেট মাঠের ক্ষেত্রে আপনি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সেটা হতে হবে অত্যন্ত ক্ষুদ্র ভর সম্পন্ন এবং অত্যন্ত ক্ষুদ্র জায়গা নিয়ে, ঠিক আছে? যেটা আসলে এখানে হচ্ছে না। বাট তারপরে যেহেতু আমরা কনসেপ্ট বোঝার সুবিধার্থে একটা ম্যাথ করছি বা একটা ম্যাথ নিয়ে আসছি কনসেপ্ট বোঝার সুবিধার্থে, ওকে, আশা করি ক্লিয়ার। আর এই যে বৃত্তকলার যে ব্যাপারটা, আমার মনে হয় যে এটাও আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু বেসিক জ্যামিতি, ঠিক আছে? বেসিক জ্যামিতি বুঝতে পারলে এই ধরনের ম্যাথ একদম ইজি। ওকে ফাইন, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেন যেটা আছে এইটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছি কি দেখেন যে, আচ্ছা তাও বলে দিচ্ছি, এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় আসে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় আসে, ঠিক আছে? ওকে, সো টপিকটা কি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এন্ড মাস ডিফেক্ট। নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এন্ড মাস ডিফেক্ট যদি বাংলায় বলি তাহলে নিউক্লিয়াসের বন্ধন শক্তি ও ভর ত্রুটি, নিউক্লিয়াসের বন্ধন শক্তি ও ভর ত্রুটি। এই যে টপিকটা নিয়ে এখন কথা বলবো, এই টপিকটা সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে ছিল, বাট সামহাও কোনো একটা কারণে আমাদের সিলেবাস থেকে এই টপিকটাকে বাদ দেওয়া হয়েছে। দেন এই টপিকটা থেকে এরকম ভাবে আসলে একাডেমিকে প্রশ্ন আসে না, বাট স্টিল নাও এটা অ্যাডমিশনে আসে। এবং এই টপিকটা আপনারা ফিজিক্সেও পড়বেন, এই টপিকটা আপনারা ফিজিক্সেও পড়বেন। ওকে, আচ্ছা, সো আসেন আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। মাস ডিফেক্ট এর বাংলা কি? মাস ডিফেক্ট এর বাংলা হচ্ছে আপনার ভর ত্রুটি, ঠিক আছে? আমরা আগে কনসেপ্টটা বুঝে আসি। ওকে, ভর ত্রুটি কি জিনিস? মাস ডিফেক্ট বা ভর ত্রুটি, আচ্ছা বাংলায় বললে ভর ত্রুটি। মাথায় রাখবেন এই যে ভর ত্রুটি এইটা শুধুমাত্র, মাথায় রাখবেন ভর ত্রুটি এটা শুধুমাত্র নিউক্লিয়াসের থাকবে, ঠিক আছে? অন্য কারো থাকবে না। আচ্ছা, তো দেখেন ব্যাপারটা কি আমরা একটু যদি বোঝার চেষ্টা করি।
আচ্ছা, মনে করেন এটা একটা নিউক্লিয়াস, মনে করেন এটা কি একটা নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, কি থাকে? প্রোটন থাকে। এগুলো হচ্ছে প্রোটন, এই যে লাল রঙের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি প্রোটন। ওকে, তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে। ওকে ফাইন। আর কি থাকে বলেন তো নিউক্লিয়াসের ভিতরে? নিউক্লিয়াসের ভিতরে আর থাকে নিউট্রন। তাহলে এই যে সবুজ রঙের যে বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিউট্রন। ওকে ফাইন। এখন দেখেন, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এইখানে এই যে প্রোটন গুলো আছে লাল রঙের, প্রোটনের ভর আমরা বলতে পারি এমপি। এবং যে নিউট্রন আছে, এমপি দ্বারা বোঝাচ্ছে কি ম্যাস অফ প্রোটন। আর এই যে নিউট্রনের ভর আমরা বলতে পারি mn। ধরে নিচ্ছি আর কি, আমরা এখানে আগে ইকুয়েশনটা বোঝার চেষ্টা করবো যে ইকুয়েশনটা কিভাবে আসে, ঠিক আছে? এই জন্য এগুলো ধরে নিচ্ছি। ওকে, সো দেখেন, খেয়াল করেন, তাহলে প্রোটনের ভর mp, নিউট্রনের ভর কত? mn। এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন একটা পরমাণুকে লিখি, আমরা একটা পরমাণুকে কিভাবে লিখি দেখেন তো? আমরা একটা পরমাণুকে লিখি এভাবে, যে একটা পরমাণু হচ্ছে, আপনারা মনে করেন যে x হচ্ছে একটা পরমাণু, এই যে x হচ্ছে একটা পরমাণু, এখানে a, এখানে z, তাই না? এখন এই a দ্বারা কি বোঝায় বলেন তো? এই যে a দ্বারা বোঝানো হচ্ছে আপনার ভর সংখ্যা, তাই না? ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে ওখানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। z দ্বারা কি বোঝানো হয়? z দ্বারা বোঝানো হয় প্রোটন সংখ্যা। z দ্বারা কি বোঝানো হয়? z দ্বারা বোঝানো হয় প্রোটন সংখ্যা। ওকে ফাইন। তাহলে এখন দেখেন, আপনারা একটু নিজেরা চিন্তা করে বলেন যে এই যে পরমাণুটা আছে AZX, এই যে পরমাণুটা আছে, এই পরমাণুতে কতগুলা নিউট্রন আছে? নিশ্চয়ই নিউট্রন সংখ্যা হচ্ছে আপনার a - z, তাই না? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে তো নিউট্রন সংখ্যা পাওয়া যায়, তাই কিনা? আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে একটা প্রোটনের ভর দেখেন, একটি প্রোটনের ভর mp, একটি প্রোটনের ভর কত বলছি? mp। তাহলে কতগুলো প্রোটন আছে এখানে? এই যে নিউক্লিয়াসটাতে z সংখ্যক প্রোটন আছে। তাহলে zটি প্রোটনের ভর নিশ্চয়ই আমরা বলতে পারি zmp, তাই কিনা? বলা যায় কিনা? যায়। আচ্ছা, কথাটা ঠান্ডা মাথায় বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? হারি আপ করা যাবে না, ঠান্ডা মাথায় বুঝতে হবে। এবার দেখেন, একটা নিউট্রনের ভর আমরা বলতে পারি mn। আমাদের এই যে নিউক্লিয়াসটা আছে AZX, পরমাণুর যে নিউক্লিয়াস আছে সেখানে কতগুলো নিউট্রন আছে? a - z সংখ্যক নিউট্রন আছে। অতএব a - z সংখ্যক নিউট্রনের ভর mn ইন্টু a - z বলা যায় কি যায় না? যায়। এখন দেখেন, এই যে প্রোটন এবং নিউট্রন মিলেই তো নিউক্লিয়াস, তাই কিনা? প্রোটন এবং নিউট্রন এরা মিলেই তো নিউক্লিয়াস। তাহলে প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফলটাই কি হবে? নিউক্লিয়াসের ভর। কথাটা বুঝেন, প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফলটাই কি হবে? নিউক্লিয়াসের ভর। অতএব আমি বলতে পারি নিউক্লিয়াসের ভর ইকুয়াল, আমরা বলতে পারি zmp, মানে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর a - z ইন্টু mn। বলা যায় কি যায় না? এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর, এটা বলা যায় কি যায় না? এখন দেখেন, এইখানে আমরা যে ভরটা পাইলাম, যে প্রোটনের ভর এবং নিউট্রনের ভর যোগ করে যেটা পাইলাম, এইটা হচ্ছে আমাদের আপাত ভর। এটাকে আমরা কি বলবো? আপাত ভর। কথাটা বুঝেন, এটা হচ্ছে আপাত ভর। এই যে প্রোটনের ভর এবং নিউট্রনের ভর যোগ করে যেটা পাবো সেটাকে আপাত ভর। আমি আশা করি এটাকে বুঝাইতে পারছি, এটা হচ্ছে আপনাদের আপাত ভর। তো আপাত ভরকে আমি mT দ্বারা প্রকাশ করলাম। সো আমি লিখতে পারি যে mT ইকুয়াল zmp প্লাস a - z mn। ওকে, ক্লিয়ার এটুকু? এখন কথাটা একটু মন দিয়ে শুনবেন। একটা নিউক্লিয়াস যখন গঠিত হয় তখন সেখানে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। তো যখন প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে একত্রে অবস্থান করে তখন সামান্য পরিমাণে ভর, আমি আবারও বলতেছি, নিউক্লিয়াসের ভিতর যখন প্রোটন এবং নিউট্রন একত্রে কাছাকাছি এসে সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস গঠন করে, প্রোটন এবং নিউট্রন সবল নিউক্লিয় বলের কারণে কি করে? নিউক্লিয়াস গঠন করে। তখন
প্রোটন এবং নিউট্রন থেকে সামান্য পরিমাণে ভর শক্তিতে কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়ে যায়? শক্তিতে কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে সবল নিউক্লিয় শক্তি বা নিউক্লিয়ার বন্ধন শক্তি। ঠিক আছে, শক্তিতে কি হয়ে যায়? কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার এটুকু? তো শক্তিতে যখন কনভার্ট হয়ে যায় সামান্য পরিমাণে ভর, তখন দেখেন নিউক্লিয়াসের ভর কি হবে? হ্রাস পাবে না? ভর হ্রাস পাবে। মানে আপনি ক্যালকুলেশন করে যেটা বের করছেন, যে এইটা বের করছেন ক্যালকুলেশন করে, এটা বের করছেন ক্যালকুলেশন করে, যে এটা হচ্ছে আপনার একটা নিউক্লিয়াসের ভর। কিন্তু যখন নিউক্লিয়াসের সৃষ্টি হবে, এখন এখান থেকে সামান্য পরিমাণে ভর কি হবে? হ্রাস পাবে। সামান্য পরিমাণে ভর হ্রাস পাওয়ার পরে নিউক্লিয়াসটা গঠিত হবে। তো ওই নিউক্লিয়াসটা ওটা হচ্ছে কি? তার প্রকৃত ভর। তাহলে আমরা ধরে নিচ্ছি নিউক্লিয়াসের প্রকৃত ভর হচ্ছে আপনার mn, এই যে মাস অফ নিউক্লিয়াস mn, রাইট? তাহলে দেখেন তো ভরের পার্থক্য কতখানি, এটা যদি আমরা হিসাব করতে যাই, ভরের পার্থক্য আমরা যদি হিসাব করতে যাই, দেখেন তাহলে আমরা বলতে পারি ডেল এম মানে ভরের পার্থক্য ইকুয়াল এমটি আপাত ভর মাইনাস প্রকৃত ভর, আপাত ভর মাইনাস প্রকৃত ভর। তাহলে আপাত ভর কত ছিল দেখেন তো? আপাত ভর ছিল জেড এমপি প্লাস এ মাইনাস জেড mn মাইনাস mn, তাই কিনা? তাহলে এটাই হচ্ছে আপনার একটা নিউক্লিয়াসের ভর ত্রুটি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা নিউক্লিয়াসের ভর ত্রুটি। ভালো করে মাথায় রাখবেন, এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ভর ত্রুটি এবং এটাই হচ্ছে সূত্র, ভর ত্রুটির সূত্র। এখন এইখানে যে ভরটুকু হ্রাস পাইছে, এই ভরটুকুই তোমার, যে ভরটুকু হ্রাস পেয়েছে এখানে, এই ভরটুকুই তোমার হচ্ছে নিউক্লিয়ার বন্ধন শক্তি তৈরিতে বা নিউক্লিয়ার বন্ধন শক্তিতে ব্যবহৃত হয়। এখানে যে ভরটুকু হ্রাস পেয়েছে, ডেল এম পরিমাণ যে ভর হ্রাস পেয়েছে, এটাই হচ্ছে একটা নিউক্লিয়াস তৈরিতে ব্যবহৃত, মানে কাজে লাগে। ওকে, আচ্ছা। তো এখন দেখেন, তাহলে এখন এই ডেল এম থেকে কতটুকু এনার্জি তৈরি হয়েছে সেটা যদি আমরা হিসাব করতে যাই, তাহলে আমাদের লাগবে কাকে? আইনস্টাইনকে লাগবে। আমাদের লাগবে কাকে? আইনস্টাইনকে লাগবে। সো আমরা যদি আইনস্টাইনের ইকুয়েশন অ্যাপ্লাই করি, দেখেন আমরা জানি আইনস্টাইনের ইকুয়েশন কি? E ইকুয়াল টু mc স্কয়ার, জানি না? তাহলে দেখেন তো, তাহলে ডেল এম এর জন্য আমি কি বলতে পারি? তাহলে ডেল এম এর জন্য এনার্জি কত হবে বলেন তো? ডেল এম এর জন্য এনার্জি হবে E ইকুয়াল ডেল এম সি স্কয়ার, E ইকুয়াল ডেল এম সি স্কয়ার। ওকে, তাহলে এই যে এনার্জিটা, এই এনার্জিটা কোথা থেকে পাচ্ছেন আপনি? ডেল এম থেকে। ডেল এমটা কি ছিল? ভর ত্রুটি। এটা কি ছিল ভাইয়া? এটা ছিল ভর ত্রুটি। কিসের ভর ত্রুটি? নিউক্লিয়াস গঠনের সময় যে ভরটুকু তোমার হ্রাস পেয়েছে, যেটা শক্তিতে কনভার্ট হয়েছে, রাইট? সো এইটা হচ্ছে ভর ত্রুটির জন্য প্রাপ্ত এনার্জি। তাহলে এই এনার্জিটাই কিসে অংশগ্রহণ, মানে কোথায় কাজে লাগতেছে? নিউক্লিয়াস গঠনে কাজে লাগতেছে। তখন এই এনার্জিটাকে আমরা বলবো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়াসের বন্ধন শক্তি। তখন এই এনার্জিটাকেই আমরা বলবো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ভর ত্রুটি সূত্র হচ্ছে এইটা, আর এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। ক্লিয়ার? এখন এই দুটো সূত্র তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার কাছে ম্যাথ করা কোনো ব্যাপার হবে না। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস তোমাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে দেখো, একটা ডাটা মাথায় রাখবা যে 1 AMU, AMU মানে হচ্ছে তোমার অ্যাটমিক ম্যাস ইউনিট। AMU মানে কি? অ্যাটমিক ম্যাস ইউনিট। 1 AMU সমান সমান 1.667 না, 1.673 into 10 to the power minus 24 গ্রাম বা 1.673 into 10 to the power minus 27 কেজি। ঠিক আছে, এই ভ্যালুটা মাথায় রাখবেন একটু আপনারা কষ্ট করে, এই যে এই ভ্যালুটা একটু কষ্ট করে মাথায় রাখবেন, তাহলে আপনার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বা হচ্ছে ভর ত্রুটি থেকে যদি কোনো ম্যাথ আসে, সেটা আপনার জন্য কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, এই ভ্যালুটা একটু মাথায় রাখবেন। ওকে, বুঝতেছেন তো আপনারা সবাই? আজকে টপিকগুলো একটু মনে হচ্ছে খুব কঠিন টপিক, তাই না? দেখে মনে হচ্ছে খুব কঠিন টপিক, আসলে একটু ডিপে যাচ্ছি। আমি আগেই বলে রাখছি যে আজকে ক্লাস হচ্ছে সব অ্যাডভান্স টপিকের উপরে। হ্যাঁ, তো এইখানে যদি আপনি মনে করেন যে আজকে আপনারা নাদুস নুদুস প্রবলেম করবে, সলভ করবেন, তা না। আজকে সব ভিতরের টপিক, অনেক ডিপের টপিক। হ্যাঁ, আচ্ছা, তো আসেন ম্যাথটা সলভ করি আমরা। হ্যাঁ, দেখেন প্রশ্নে কি বলছে, দেখেন প্রশ্নে কি বলছেন। প্রশ্নে বলছে যে হিলিয়ামের একটি প্রোটনের ভর 1.0002 AMU, নিউট্রনের ভর 1.004 AMU এবং নিউক্লিয়াসের প্রকৃত ভর 4.082 AMU।
প্রশ্নে কি বলছে, উক্ত হিলিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি কত, অর্থাৎ আমাদেরকে এখানে ডেলএম নির্ণয় করতে বলছে। আর দ্বিতীয় প্রশ্নে বলছে নিউক্লিয়াসের নিউক্লিয়ার বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কত। সো আমাদেরকে এখানে এনার্জি ই নির্ণয় করতে বলছে, ঠিক আছে, বাইন্ডিং এনার্জি নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো আমরা ভর ত্রুটির সূত্র কি শিখে আসছি বলেন তো? তাহলে সলিউশনে যদি যাই, খেয়াল করেন ভালো করে, সলিউশনে যদি যাই আমরা জানি কি, উই নো ভর ত্রুটি ডেল এম ইকুয়াল টু জেড এমপি প্লাস, খেয়াল করেন সবাই, জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস কি ছিল, মাইনাস এম এন নিউক্লিয়াসের প্রকৃত ভর। এটা কি ছিল, নিউক্লিয়াসের প্রকৃত ভর। এখন দেখেন তো প্রশ্নে কি কি দেওয়া আছে, গিভেন প্রশ্নে কি কি দেওয়া আছে দেখেন তো। প্রশ্ন দেওয়া আছে প্রোটনের ভর এমপি ইকুয়াল টু 1.002 AMU। তারপর হচ্ছে আপনার বলা আছে নিউট্রনের ভর mn ইকুয়াল টু 1.004 AMU এবং প্রকৃত ভর দেওয়া আছে, এটা হচ্ছে তাহলে আমাদের কি mn না, তাহলে mn সমান বড় হাতের mn ইকুয়াল টু 4.082 AMU। আচ্ছা, এই তো নাকি? আচ্ছা, এখন প্রশ্নে আর কি বলছে, হিলিয়ামের কথা বলছে না? যখনই হিলিয়ামের কথা বলছে দেখেন তো, হিলিয়াম মানে কি, হিলিয়াম মানে হচ্ছে 42He। হিলিয়াম মানে তো এইটা নাকি, 42He। কারো কোনো সন্দেহ আছে? নাই। তো দেখেন তো আমরা এখান থেকে বলতে পারি না যে এই হিলিয়ামে আমাদের প্রোটন আছে কয়টা? এই হিলিয়ামে প্রোটন আছে তোমার 2টা। আর নিউট্রনের সংখ্যা যদি আমরা নির্ণয় করতে যাই, নিউট্রনের সংখ্যা কত, 4 - 2 ইকুয়াল কত বলা যায়, 2 বলা যায় না? 2। তাহলে দেখেন আমরা তাহলে এবার হিসাব নিকাশ করি। z এর ভ্যালু হচ্ছে 2, mp এর ভ্যালু কত দেখেন তো, 1.0002। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? প্লাস a মাইনাস z, এটার ভ্যালু কত, নিউটনের সংখ্যা 2 ইনটু mn, নিউটনের ভর কত, 1.004, বাস কাজ শেষ, মাইনাস mn নিউক্লিয়াসের প্রকৃত ভর কত, 4.082। আসেন এবার একটু হিসাব নিকাশ করি আমরা, ঠিক আছে, একটু হিসাব নিকাশ করি। ওকে, আচ্ছা, মার্জুক যদি অনলাইন ক্লাসে থাকো, মার্জুক তুমি সব গ্রুপে সবাইকে একটু জানাই দাও যে আমরা এমসিকিউ সলভ করবো। আজকে পরীক্ষা যেটা হয়েছে তার এমসিকিউ গুলো আমরা সলভ করব। সো সবাই যেন ক্লাসে জয়েন করে, হ্যাঁ, সবাই যেন ক্লাসে জয়েন করে। আর এত সার্ভিস দিচ্ছি, এত তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, তারপরও তোমাদের যদি মানে ভ্রুক্ষেপ না থাকে না, বুঝছো, তোমাদের দিয়ে আসলে মানে হাল চাষও হবে না, বুঝছো, হাল চাষও হবে না, ঠিক আছে। তো এখানে ডেল এম এর ভ্যালু আসতেছে আপনার, ডেল এম এর ভ্যালু আসতেছে 0.0736 AMU। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেল এম, অর্থাৎ ভর ত্রুটির ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তো এটা আছে কি, AMU এককে আছে। যদি আমরা এটাকে কেজি এককে নিতে চাই, তাহলে আমরা কি জানি, আমরা জানি খুব ভালো করেই জানি যে 1 AMU সমান 1.673 into 10 to the power -27 কেজি, তাই কিনা? এটা আমরা জানি না সবাই, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে এই ভ্যালু দ্বারা এটাকে গুণ করে দাও, 1.67। সো গুণ করলে পরে আলটিমেটলি রেজাল্টটা কি আসে দেখেন, আলটিমেটলি রেজাল্টটা আসে আপনার 1.23 into 10 to the power -28 কেজি। এটাই হচ্ছে আপনার যে নিউক্লিয়াসটা যখন গঠিত হয়েছে হিলিয়ামের নিউক্লিয়াস গঠনের সময় এতটুকু ভর নিউক্লিয়াস থেকে হ্রাস পেয়েছে। কথা বুঝতে পারছেন? এতটুকু ভর নিউক্লিয়াস থেকে কি হয়েছে, হ্রাস পেয়েছে। ওকে, আচ্ছা, ওকে ভাই, রিটেনটাও কি সলভ করে দেবেন? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ মার্জুক, আমি রিটেন তো অবশ্যই সলভ করে দেবো। দেখো আজকে ক্লাস নেওয়ার আগে আমি অলওয়েজ তোমাদের ক্লাসের স্লাইড দিয়ে দিই, ঠিক আছে? এমন কি কোনোদিন হয়েছে, এমন কি কোনোদিন দেখছো যে আমি ক্লাসের স্লাইড দিই নাই, ক্লাস দিছি অথচ ক্লাসের স্লাইড দিই নাই? আমি ক্লাসের স্লাইড অলওয়েজ ক্লাসের আগে একটা দিই ফ্রেশ কপি, আর ক্লাসের শেষে সলভ কপি, তাই না? এটাই তো হয়ে আসতেছে। তোমরা যদি ক্লাসের স্লাইড গুলো একটু দেখতা, ক্লাসের স্লাইড দেখলেই তো দেখতা যে এই যে 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে আজকে পরীক্ষার মেয়াদ, ঠিক আছে? তারপরে দেখো এই যে 6 নাম্বার প্রশ্ন আজকে পরীক্ষায় আসছে, তারপরে দেখো এই যে 7 নাম্বার প্রশ্ন, এটাও আজকে পরীক্ষায় আসছে, তারপরে দেখো
8 নম্বর প্রশ্ন, এটাও আজকে পরীক্ষার প্রশ্ন। তাহলে আজকের ক্লাস করা মানেটা কি? অলরেডি সলভ ক্লাস করা। আমি তো সলভ ক্লাসই করাবো, এখন শুধুমাত্র তো সলভ ক্লাস করাবো না, আমি তো আদার্স টপিকেও পড়াবো। আমি তো একটা সিরিয়াল মেনটেন করে আসতেছি। তারপরে তুমি যদি স্লাইডটা একটু ভালো করে দেখেন, খেয়াল করেন, এই যে এমসিকিউ 41 থেকে যে এমসিকিউ গুলো ছিল আজকের পরীক্ষায়, সেই এমসিকিউ গুলোও আছে এখানে। তো আমি তো প্রত্যেকটা প্রশ্ন সলভ করবো আজকে। এবং আমি তো ভিডিও মানে আজকে ক্লাস শুরু করার আগেই বলে দিচ্ছি যে আজকে ক্লাসটা লং হবে। আচ্ছা দেখেন, ডেল এম এর মান নেগেটিভ আসতেই পারে, ঠিক আছে? যে ডেল এম এর মান যদি নেগেটিভ আসে, শোনেন, ডেল এম এর মান যদি নেগেটিভ আসে তাহলে সেটাকে আপনি পজিটিভ ধরে নেবেন, ঠিক আছে? কি ধরে নেবেন? পজিটিভ ধরে নেবেন। আমি আবারও বলতেছি, ডেল এম এর মান যদি নেগেটিভ আসে তাহলে সেটাকে পজিটিভ ধরে নেবেন। হ্যাঁ, তবে সাধারণত ডেল এম এর মান নেগেটিভ আসবে না, সবসময় পজিটিভই আসবে, ঠিক আছে? ক্লিয়ার? সবসময় পজিটিভই আসবে। আচ্ছা, ওকে ফাইন। তো আমরা এখান থেকে দেখেন ডেল এম অর্থাৎ ভর ত্রুটি বের করে ফেলছি। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলছে? হিলিয়ামের নিউক্লিয়ার বন্ধন শক্তি। আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলছে? নিউক্লিয়ার বন্ধন শক্তি। তাহলে আমরা নিউক্লিয়ার বন্ধন শক্তি নির্ণয় করি। সো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কোন সূত্র দ্বারা অ্যাপ্লাই করব, মানে কোন সূত্র দ্বারা নির্ণয় করব বলেন তো? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কোন সূত্র দ্বারা নির্ণয় করব? E ইকুয়াল টু ডেল এম সি স্কয়ার, তাই না? তাহলে দেখেন তো, ডেল এম এর ভ্যালু কত পাইছি? 1.28 ইনটু 10 টু দি পাওয়ার -28 এত কেজি পাইছিলাম, তাই না? আচ্ছা, আর সি দ্বারা কি বোঝায়? আলোর বেগ। আলোর বেগ কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, তাই না? তাহলে এবার দেখেন, এটা যদি আমি হিসাব নিকাশ করি তাহলে কত আসে? হিসাব নিকাশ করলে আসে আপনার হচ্ছে 1.108 ইনটু 10 টু দি পাওয়ার -11 এত জুল। ওকে, এত জুল, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই জানি না যে জুল থেকে যদি তোমাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে বলা হয়, কথাটা বুঝছো? জুল থেকে যদি তোমাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে বলা হয় তাহলে তোমরা কি জানো ভালো করে, যে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দ্বারা ভাগ করতে হয়, তাই না? এত দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়, রাইট? ঠিক আছে, এত দ্বারা ভাগ করতে হয়, তাই কিনা? সো এবার আমরা এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি। কত দ্বারা ভাগ করব? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দ্বারা ভাগ করব। সো এখানে আপনার 1.108 সো আলটিমেটলি আসতেছে আপনার 69.25 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা আসতেছে। আচ্ছা, আমরা জানি যে 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট মানে কি? 1 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই না? এটা আমরা জানি না? সো দেখেন তো, আমি এটাকে কি লিখতে পারি? 69.25 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ যে নিউক্লিয়াসটা আছে হিলিয়ামের, কথাটা বুঝেন, হিলিয়ামের যে নিউক্লিয়াসটা আছে এখানে, এই যে হিলিয়ামের যে নিউক্লিয়াসটা আছে, এই হিলিয়াম নিউক্লিয়াসটার যখন নিউক্লিয়াসটা গঠিত হয়েছে তখন সেই নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়াসের বন্ধন শক্তি হচ্ছে 69.25 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটা হিউজ একটা এনার্জি। ওকে, ক্লিয়ার? কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2। কঠিন নাকি এই ম্যাথগুলা বলেন তো? কঠিন কিছু না, কিন্তু সবই সহজ ম্যাথ, বুঝছেন? সবই সহজ, পানির মতো সহজ। আপনি যদি একটু বুঝতে পারেন, একটু যদি চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে সবই সহজ। আর যে গাধাগুলো আজকে পরীক্ষা দিতে আসে না, ইভেন এখন ক্লাসও করতেছে না, তাদেরকে আসলে আর কিছু বলার নাই। এরা গাধা, আজীবন গাধাই থেকে যাবে। ওকে ফাইন। সো আমার মনে হয় যে কারো কোনো এখানে প্রবলেম নাই। ঠিক আছে, আসেন পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কোথা থেকে আসছে দেখেন। পরের কোশ্চেনটা কোন জায়গা থেকে আসছে? এই কোশ্চেনটা একটু আনকমন কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা আনকমন কোশ্চেন। আপনি যদি বুয়েটের পরীক্ষার কোশ্চেন দেখেন, আপনি দেখবেন যে বুয়েটে ম্যাক্সিমাম মানে মাঝে মাঝে আর কি, ম্যাক্সিমাম না, মাঝে মাঝে আপনার হচ্ছে আইআইটি জি এখানকার কোশ্চেন তুলে দেয়, বুঝছেন? তো আমরা তো বেসিক্যালি ওয়েভ ফাংশন বা শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ এরকম টাইপের যে কনসেপ্ট আছে, এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্ট তো পড়ি না। এবং এই কনসেপ্ট রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তো আমাদের করার কোনো প্রশ্নই আসে না। বাট এমনও তো হতে পারে যে হুট করে একটা ম্যাথ দিয়ে দিতে পারে না? দিতেই পারে, অস্বাভাবিক কিছু না।
ঠিক আছে। তাছাড়া দেখেন আমরা এখন যে শ্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা সলভ করব, কথাটা বুঝেন, শ্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা বা শ্রোডিঞ্জারের ইকুয়েশন রিলেটেড যে প্রবলেমটা সলভ করব, এইটা আসলে না মানে খুব কঠিন না, খুবই সহজ। এবং এই ধরনের কনসেপ্ট আপনাদের অলরেডি মাথায় আছে, এই ধরনের কনসেপ্ট অলরেডি আপনাদের মাথায় আছে। আচ্ছা, তো দেখেন এই প্রবলেমটা সলভ করার আগে আমি দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। এই প্রবলেমটা সলভ করার আগে আমি দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আপনার অরবিট এবং অরবিটাল। সেটা কি? অরবিট এবং অরবিটাল নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার মনে হয় যে আপনাদের অরবিট এবং অরবিটাল সম্পর্কে ভালো এবং ক্লিয়ার আইডিয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন অরবিটাল কি জিনিস? অরবিটাল কি জিনিস? অরবিটাল হচ্ছে অরবিটের যে স্থানে, কথাটা বুঝেন, অরবিটের যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, অর্থাৎ ইলেকট্রন মেঘের ঘনত্ব, ইলেকট্রন মেঘের ঘনত্ব, আমি আবারও বলতেছি, অরবিটের যে স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95%, কত? 90 থেকে 95%, সেটাকে আমরা কি বলি? অরবিটাল বলি। তার মানে অরবিটালে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি কেমন হয়? সবচেয়ে বেশি হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার নোড। কি বললাম? নোড। নোড কি জিনিস দেখেন? নোড হচ্ছে আপনার যেখানে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব, আমি আবারও বলতেছি, যেখানে ইলেকট্রনের ঘনত্ব বা ডেনসিটি একদম 0%, সেই জায়গাটাকে আমরা কি বলি? নোড বলি। অর্থাৎ নোড বা যে স্থানে কোনো ইলেকট্রন থাকে না, যে স্থানে কোনো কি থাকে না? ইলেকট্রন থাকে না, সেই স্থানটাকে কি বলা হয়? নোড বলা হয়। ওকে, যে স্থানে কোনো ইলেকট্রন থাকে না সেই স্থানটাকে আমরা কি বলি? নোড বলি। এখন খেয়াল করেন, আমরা একটু অরবিটের নোড এবং অরবিটাল গুলো একটু দেখে আসি। হ্যাঁ, নোড এবং অরবিটাল গুলো একটু দেখে আসি, চলেন। আচ্ছা, আসলে বোর্ডটা খুব ছোট হয়ে গেছে, এত ছোট বোর্ডে আসলে হচ্ছে না, নতুন বড় বোর্ড নিতে হবে। ওকে, ফাইন। সো দেখেন, খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 1s অরবিটাল এবং এটা হচ্ছে 2s অরবিটাল। ওকে, সো 1s অরবিটালে যদি ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রন নিশ্চয়ই এই জায়গাটাতে পরিভ্রমণ করবে, তাই না? ইলেকট্রনগুলো কোন জায়গাতে অবস্থান করবে? এই যে এই রেখাটার উপরে পরিভ্রমণ করবে। আর 2s অরবিটালে যে সকল ইলেকট্রন আছে, কথাটা বুঝেন, 2s অরবিটালের ইলেকট্রনগুলো কোন জায়গাতে পরিভ্রমণ করবে? এই যে এই জায়গাটাতে পরিভ্রমণ করবে, তাই না? 2s এর যে ইলেকট্রনগুলো কোন জায়গাতে? এই জায়গাতে পরিভ্রমণ করবে। মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন না? মাঝখানে একটা ফাঁকা জায়গা, এইখানে কি ইলেকট্রন থাকবে? থাকবে না। এই ফাঁকা জায়গাটাকেই আমরা বলি কি? নোড বলি। এই ফাঁকা জায়গাটাকেই আমরা কি বলি? নোড। ওকে, আচ্ছা, তো আমি কিন্তু তোমাদেরকে নোড সংখ্যা কিভাবে নির্ণয় করবা, কোন একটা অরবিটালের নোড সংখ্যা কিভাবে নির্ণয় করবে এটাও শিখাইছি, ঠিক আছে। আচ্ছা, যদি কেউ ভুলে যাও তাহলে একটু মনে করাই দিচ্ছি, এটা প্রায় এমসিকিউতে আসে যে নোড সংখ্যার সূত্রটা কি? যে কোনো অরবিটালের নোড সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার n-l-1। এটা হচ্ছে নোড সংখ্যা নির্ণয়ের সূত্র, n-l-1। ফর এক্সাম্পল আমি বললাম কি যে 3p অরবিটালের নোড সংখ্যা কত? 3p অরবিটালের নোড সংখ্যা কত, তাই না? 3p অরবিটাল যখনই আসে আপনার সামনে, আপনি বুঝতেই পারতেছেন যে এখানে আপনার n ইকুয়াল কত? 3 এবং p ইকুয়াল কত? মানে p হচ্ছে আপনার অরবিটাল, তাহলে p এর জন্য l এর ভ্যালু কত? 1। ওকে, ফাইন। তাহলে দেখেন তো আপনার নোড সংখ্যা ইকুয়াল কত আসতেছে? নোড সংখ্যা ইকুয়াল 3 - 1 অর্থাৎ 1। তাহলে দেখেন 3p অরবিটালে নোড আছে কয়টা? একটা। ওকে, 3p অরবিটালে নোড আছে কয়টা? একটা। এখন নাম বলবো না, আমাদের বাজারে বেশ কিছু বইতে নোড সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে আপনার n-1। আমি আবারও বলতেছি, বাজারের বেশ কিছু বইতে নোড সংখ্যা নির্ণয়ের সূত্র দেওয়া আছে কি? n-1। দিস ইজ কমপ্লিটলি রং। ওকে, ইভেন আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে বিভিন্ন টিউটর শিখাচ্ছিল যে নোড সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে n-1। না, নোড সংখ্যা নির্ণয়ের সূত্র n-1 কখন? যখন s অরবিটাল হয়। মনে করেন ns অরবিটাল,
ঠিক আছে, ns অরবিটালের জন্য আপনি নোড সংখ্যা নির্ণয় করবেন। ঠিক আছে, তাহলে s অরবিটালের জন্য আপনার l এর ভ্যালু কত হয়, 0 হয় না? তাহলে দেখেন তো s অরবিটালের জন্য আপনি যখন নোড সংখ্যা নির্ণয় করবেন n মাইনাস l মাইনাস 1, n l এর ভ্যালু কত, 0। তো দেখেন তো আলটিমেটলি আসতেছে কি n মাইনাস 1, রাইট? তো মাথায় রাখবেন এই যে n মাইনাস 1 এটা হচ্ছে s অরবিটালের নোড সংখ্যা নির্ণয় সূত্র। কোন অরবিটাল? ns অরবিটালের নোড সংখ্যা নির্ণয়ের সূত্র। ক্লিয়ার? আর যে কোনো অরবিটালের দেখেন, যে কোনো অরবিটালের নোড সংখ্যা নির্ণয়ের সূত্র কত, n মাইনাস l মাইনাস 1। যে কোনো অরবিটালের নোড সংখ্যা নির্ণয়ের সূত্র কত, n মাইনাস l মাইনাস 1। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, ওকে ফাইন। তো আমরা আমাদের কাজের ম্যাথে চলে যাই, যে ম্যাথটা আমরা করতে চাচ্ছিলাম সেখানে চলে যাই। দেখেন প্রশ্ন কি বলছে, দেখেন খেয়াল করেন, প্রশ্নটা খুবই সহজ, যদিও এটা ইংলিশে লেখা আছে, বাট এটা আহামরি কঠিন কিছু না। কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে দেখেন, the wave function of 2s orbital, the wave function of 2s orbital electron is given by, অর্থাৎ 2s অরবিটালে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের তরঙ্গ সমীকরণ হচ্ছে psi 2s equal 1/4 √2 pi into 1/a0 to the power 3/2 into 2 minus r divided by a0 into e to the power minus r divided by a0। এটা হচ্ছে একটা ইলেকট্রনের ওয়েভ ইকুয়েশন বা তরঙ্গ সমীকরণ। প্রশ্নে কি বলছে, ইট হ্যাজ এ নোড এট r equal to rp। এখন এই ইলেকট্রনের একটা নোড আছে কোথায়, r equal to rp তে। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন r and a, অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে, দেখেন এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে r এবং a0, এখানে a0 হবে, r এবং a0 এর ভিতরে সম্পর্ক স্থাপন করতে বলছে। যে r এবং a0 এর ভিতরে সম্পর্কটা কি সেটা আমাদেরকে স্থাপন করতে বলছে। আসেন আমরা সেটা একটু নির্ণয় করার চেষ্টা করি। খেয়াল করেন ভালো করে, আমরা ওয়েভ ফাংশনের এই যে সাই ব্যবহার করি, এই সাইটা হচ্ছে আপনার পসিবিলিটি অফ ইলেকট্রন। সাইটা কাকে প্রকাশ করে? পসিবিলিটি অফ ইলেকট্রন ডেনসিটি, পসিবিলিটি অফ ইলেকট্রন ডেনসিটি, অর্থাৎ ইলেকট্রন মেঘের ঘনত্বের সম্ভাবনা বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে প্রকাশ করে কি, সাই। কথা কি ক্লিয়ার? নোডে কি থাকে, নোডে কি কিন্তু ইলেকট্রন থাকে? নোডে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে নোডে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি সাই ইকুয়াল কত হবে, 0 হবে না? নোডে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি সাই ইকুয়াল টু কত হবে, 0 হবে, রাইট? কারো কোনো কনফিউশন আছে এখানে? আশা করি কনফিউশন নাই। তাহলে দেখেন বলছে কি, r equal to rp তে কি আছে, একটা নোড আছে, রাইট? r equal to rp তে কি আছে, একটা নোড আছে। সো আমরা বলতেই পারি প্রশ্ন অনুসারে, যেহেতু এখানে একটা নোড আছে, দ্যাট মিন্স psi 2s এর ভ্যালু কত হবে, 0 হবে। psi 2s এর ভ্যালু কত হবে, 0 হবে। ওকে ফাইন। তাহলে এবার সমীকরণে আমরা psi 2s এর ভ্যালুটা বসাই। ঠিক আছে, সমীকরণে আমরা psi 2s এর ভ্যালুটা আমরা বসাই, সমীকরণে psi 2s এর ভ্যালুটা বসাই। সমীকরণে বা সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। ওকে ফাইন। দেখো psi 2s এর ভ্যালু 0, 0 equal to 1 divided by 4√2 pi into 1/a0 3/2 to the power 3/2 into 2 minus r divided by a0 into e to the power minus r divided by। ওকে, এই হচ্ছে আমাদের সমীকরণে ভ্যালু বসানোর পরে অবস্থা, তাই না? সমীকরণে আমরা যখন ভ্যালু বসাচ্ছি তারপরের অবস্থা। আচ্ছা ফাইন। ওকে, এবার দেখেন বাচ্চারা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আমরা বাকি সলভটাও করে ফেলি। হ্যাঁ, ওকে, মুছে না কেন? ওকে ফাইন। বিশাল ঝামেলা। আচ্ছা দেখো, ওকে, সো এখন আমরা যদি সলভ করতে যাই, দেখো তো এই যে এই পাশে 0 আছে,
তাই না? তাহলে এখন এই যে এইটুকু অংশকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। এইটুকু অংশকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো তো জিরোর সঙ্গে এটা ভাগ হয়ে যাবে। তাহলে জিরোর সঙ্গে এটা ভাগ হয়ে গেলে এই পাশে আলটিমেটলি কি থাকবে? জিরো থাকবে না? তাহলে দেখো তো 2 মাইনাস r ডিভাইডেড বাই a নট ইন্টু e টু দি পাওয়ার মাইনাস r ডিভাইডেড বাই a নট ইকুয়াল কত? 0। এবার খেয়াল করেন আমরা এই যে x e টু দি পাওয়ার মাইনাস r বাই a নট এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু আমরা তো এই পাশে নিয়ে আসতে পারি না? নিয়ে আসলে দেখেন তো আলটিমেটলি কি হয়? 2 মাইনাস r ডিভাইডেড বাই a নট ইকুয়াল 0। সো আলটিমেটলি আমরা কি বলতে পারি দেখেন তো? আলটিমেটলি আমরা বলতে পারি 2 ইকুয়াল টু r ডিভাইডেড বাই a নট। সো আলটিমেটলি বলা যায় দেখেন তো r ইকুয়াল টু 2a নট। ওকে, সো আমাদের প্রশ্নে কি বলছিল? যে r এবং a নট এর ভিতর সম্পর্ক স্থাপন করতে। দেখেন তো আমরা r এবং a নট এর ভিতর সম্পর্ক স্থাপন করতে পারছি কিনা? অবশ্যই r এবং a নট এর ভিতরে সম্পর্ক স্থাপন করতে পারছি। এখন যদি বলতো যে r এর ভ্যালু নির্ণয় করো, কথাটা বুঝো, যদি প্রশ্নে বলতো যে r এর ভ্যালু নির্ণয় করো তাহলেও সেটা সম্ভব ছিল। দেখো তোমাদের ক্লাসে আমি বারবার বলছি, যখন বোরের পরমাণু মডেল পড়াইছি তখন বলছি যে এই যে a নট আছে, এই a নট দ্বারা বোঝায় বোর ব্যাসার্ধ। এই a নট দ্বারা কি বোঝায়? বোর ব্যাসার্ধ বোঝায়। বোর ব্যাসার্ধের ভ্যালু কত? বোর ব্যাসার্ধের ভ্যালু হচ্ছে তোমার 0.529 অ্যাংস্ট্রোম। 0.529 অ্যাংস্ট্রোম। তাহলে দেখেন তো আমি যদি এখন এই যে 0.529 ইনটু 2 গুণ করে দিই তাহলে r এর ভ্যালু আসতেছে এখানে r ইকুয়াল টু আসতেছে 1.058 অ্যাংস্ট্রোম। ক্লিয়ার? খুবই সহজ ম্যাথ। আসলে দেখে মনে হচ্ছে খুব কঠিন, আসলে দেখেন এই ম্যাথটা কিন্তু যতগুলো ম্যাথ করা হয়েছে তার ভিতরে সবচেয়ে সহজ। ওকে, আচ্ছা ইশতিয়াক আহমেদ ভাইয়া আপনি পড়াইতে থাকেন বাট একটু স্লো মোশনে, ততক্ষণে আপনার অন্য ক্লাসগুলো দেখে আসি। আচ্ছা আচ্ছা, দেখেন এখন যে ক্লাস করাচ্ছি আপনি এখন এই ক্লাসটা এনজয় করেন, ঠিক আছে? আজকের ক্লাসটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্লাস, হ্যাঁ? আপনি এই ক্লাসটা এনজয় করেন, তারপরে এই ক্লাস যখন শেষ হবে তখন আপনি বাকি ক্লাসগুলো করিয়েন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর নাইস কমেন্ট, থ্যাংক ইউ। আসলে আমি চাই যে একটু ভালোভাবে ছেলে মেয়েদেরকে শিখাইতে, কিন্তু ছেলে মেয়েরা মানে তোমরা যারা জেনজি, ঠিক আছে, আমিও জেনজি, এমন না যে হচ্ছে জেনজির বাইরে, আমার জন্মও খুব বেশি দিন আগে তা না। তো আসলে হয় কি যে আমরা ম্যাক্সিমাম মানুষজন এখন একটা রোগে ভুগতেছি, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন অর্থাৎ আলসেমি রোগে ভুগতেছি। কেমন রোগ? যে ধরো তোমাকে বলা হইলো কি তুমি একটু ঘরটা পরিষ্কার করে দাও, তুমি কি বললা? আচ্ছা 5 মিনিট পরে করতেছি। তুমি কি, তোমার আম্মু বললো তোমাকে ঘরটা পরিষ্কার করতে বা তোমার রুমটা গুছাইতে, তুমি কি করলা? 5 মিনিট পর। বললো যে 5 মিনিট পর, 10 মিনিট পর, 15 মিনিট পর। এইভাবে করে করে আস্তে আস্তে কাজগুলোকে ডিলে করো। তোমাকে যদি বলা হয় পড়তে বস, আম্মু 5 মিনিট পরে বসতেছি, আব্বু 5 মিনিট পরে বসতেছি, 10 মিনিট পরে বসতেছি। তোমাকে যদি বলা হয় খাতা কলম বের করো, তুমি আস্তে আস্তে ঢিলেমি করে করে বের করো, রাইট? এই যে রোগটা, এই রোগটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। এই রোগে সবচেয়ে বেশি মানুষজন ভুগতেছে বর্তমানে, এবং তার ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে জেনারেশন জেড বা জেনারেশন জুমার, যেটা তুমি আমি আমরা সবাই। বিকজ কারণটা কি জানো? কারণটা হচ্ছে আমরা এত পরিমাণে ফেসবুক এবং ইউটিউবে শর্টস এবং রিলস দেখি যে আমরা সবসময় চিন্তা করি যে আমরা 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে বিনোদন নিব, 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে বিনোদন নেব। এই কারণে হয়েছে কি যে আমাদের যে তোমার কোনো কিছু ধৈর্য ধারণ করার ক্ষমতা বা কোনো কিছুতে মনোযোগ দেওয়ার ক্ষমতা, এটা কমে গেছে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে এই কমেডি একটা ভিডিও দেখো, এই ভিডিওটা একটা কমেডি ভিডিও, 10 মিনিটের লম্বা একটা কমেডি ভিডিও, তোমার দেখতে ইচ্ছা করবে না। বাট তোমাকে যদি আমি বলি দেখো এটা হচ্ছে একটা 60 সেকেন্ডের বা 15 সেকেন্ডের একটা কমেডি ভিডিও, তুমি লাভ দিয়ে দেখবা। কারণটা কি? তুমি জানো যে ওখানে আমার টাইম কম লাগতেছে। মানে হচ্ছে মানুষজন এখন অল্প সময়ের ভিতর বিনোদন নিতে চায়। এই জন্য দেখবা যে যখনই তুমি ফেসবুক বা ইউটিউবে ঢুকতেছো তখন হুট করে সামনে যখন শর্টস চলে আসে বা রিলস চলে আসে, তখন ওই রিলস একটা শেষ হয় আরেকটা চলে আসে, একটা শেষ হয় আরেকটা চলে আসে, এবং তুমি কিন্তু অটোমেটিক মনের অজান্তে একটা রিল শেষ হয়ে গেলে আরেকটা রিলস দেখতেছো। এইটার কারণে কিন্তু তোমার ভিতরে মারাত্মক একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন বা মারাত্মক আলসেমি সৃষ্টি হচ্ছে। এই জন্য তুমি যে কোনো কাজে ডিলে হবা, অলওয়েজ ডিলে হবা। এটা কিন্তু আসলে একদম পুরো আত্মঘাতী একটা সমস্যা, বুঝছো? সো আমি বলবো তোমরা এই রোগটা থেকে বের হয়ে আসো, তাহলে তোমাদের পড়াশোনাটাও অনেক ভালো হবে, ঠিক আছে? ওকে, যাই হোক বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আসলে এখনকার জেনারেশনরা জ্ঞান নিতে চায় না, জ্ঞান দিতে চায়। ওকে ফাইন, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে পরের টপিকে চলে যাই আমরা। হ্যাঁ, পরের টপিকে চলে যাই। দেখেন পরের কোশ্চেনটা কি বলছে, দেখেন পরের কোশ্চেনটা বলছে হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থায়
ভূমি অবস্থায় একটি ইলেকট্রনের তরঙ্গ ফাংশন ψ1s ইকুয়াল টু পাই এ নট হোল কিউব মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর ডিভাইডেড বাই এ নট, যেখানে এ নট হলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, পরমাণুর নিউক্লিয়াস থেকে 0 এবং 2 এ নট ডিস্টেন্সের মধ্যে উক্ত ইলেকট্রনটি খুঁজে পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ তোমাকে পসিবিলিটি নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? পসিবিলিটি নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো ইলেকট্রন খুঁজে পাওয়ার পসিবিলিটি এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। মাথায় রাখবা পি ইকুয়াল টু সাই স্কয়ার ডি টি। ঠিক আছে, সাই স্কয়ার ডিটি, অর্থাৎ সরি সাই স্কয়ার না, সাই ডিটি। আচ্ছা, এবার এখানে হচ্ছে আপনার লোয়ার লিমিট আর এখানে হচ্ছে হাইয়ার লিমিট। তো আমাদের প্রশ্ন অনুসারে লোয়ার লিমিট কত আছে দেখেন তো 0, আর হাইয়ার লিমিট কত আছে 2a নট। সো সাই এর ভ্যালু কত? পাই a নট হোল কিউব টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর ডিভাইডেড বাই এ নট এবং ডি টাউ। আচ্ছা, এখন ডি টাউ এর ভ্যালু কি দেখেন, ডি টাউ হচ্ছে আপনার ডি টাউ ইকুয়াল টু মাথায় রাখবেন 4 পাই এ স্কয়ার ডি আর, 4 পাই এ স্কয়ার ডি আর। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন এখন আমি এটা আর বেশি করব না, এর চেয়ে আর বেশি করব না। কেন এর চেয়ে বেশি করব না? কারণ এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদেরকে ইন্টিগ্রেশন সম্পর্কে জানতে হবে খুব ভালো করে। তো বেসিক্যালি যারা এইচএসসি 26 এর ব্যাচ আছে তারা তো আসলে এখনো ইন্টিগ্রেশন ক্লিয়ারলি করতে পারো না বা কমপ্লিট করতে পারো না। হ্যাঁ, ইন্টিগ্রেশন কমপ্লিট করতে পারো না। আমি বলে দিচ্ছি ইন্টিগ্রেশনের ইউভি রুল অ্যাপ্লাই করতে হবে এবং এলআইএটি লায়াত এই ফর্মুলা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো তোমরা যখন ইন্টিগ্রেশন শিখবা আর একটু বড় হবা, ঠিক আছে, যখন আমি সামনে নেক্সট লেভেল ব্যাচ খুলবো তোমাদের জন্য, তখন আমি এই প্রবলেমগুলো সলভ করাবো। এখন এটা সলভ করবো না, সো এটাকে আপাতত স্কিপ করো। হ্যাঁ, ইন্টিগ্রেশন না জানলে পরে এই ম্যাথ তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন আমি কখনোই বুঝাইতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ বেসিক, সম্পূর্ণটাই হচ্ছে ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, সো আমরা সামনের দিকে চলে যাই। দেখেন প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে দেখেন, জনগণের ভোটে বারবার নির্বাচিত বিশিষ্ট রাজনীতিবিদ আবিদ সাহেব খুলনা সিটি কর্পোরেশনের মেয়র। ওনার চোখের রেটিনা আলো শনাক্ত করতে পারে যখন আপতিত ইএমডব্লিউ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শক্তি, কমপক্ষে 0.25 কিলো ইলেকট্রন ভোল্ট হয়। যখন ওনার চোখের রেটিনার মানে যখন আপতিত রশ্মির শক্তি 0.25 কিলো ইলেকট্রন ভোল্ট হয়। একদিন আবিদ সাহেবের শত্রু মারদুক সাহেব তাকে গুম করে অন্ধকার আয়না ঘরে রাখলেন, যেখানে একটি বাল্ব থেকে হলুদ বর্ণের, ঠিক আছে, আলো নির্গত হচ্ছিল। 20% দৃষ্টিশক্তি ক্ষমতা হারানো বৃদ্ধ আবিদ সাহেবের রেটিনায় উক্ত ফোটনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতগুলো রশ্মি ধরা পড়বে। এই ম্যাথটা দেখে অনেক বড় মনে হচ্ছে এবং খুব কঠিন মনে হচ্ছে, আসলে কঠিন কিছু না। আচ্ছা, অবৈতনিক কোশ্চেন করছো ভাই, এই কোশ্চেনটা কই থেকে আসলো, তাই তো? আচ্ছা দেখো, খেয়াল করো, আমার মনে হয় তুমি আগের কোশ্চেনটা নিয়ে কথা বলছো, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে তোমার শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে আসছে, বুঝছো? এই যে এই আগের কোশ্চেন, এটা হচ্ছে তোমার শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে আসছে। এখন শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে তুমি তো ইন্টিগ্রেশন করছো আমি যতটুকু জানি অভয়। তো তুমি কি করবা, তুমি হচ্ছে এখন এইটাকে সলভ করবা। ঠিক আছে, এটাকে সলভ করবা। এইখানে ডি টাউ এর ভ্যালু 4 পাই a স্কয়ার ডি আর বসাও, 4 পাই a স্কয়ার ডি আর বসানোর পরে তুমি সলভ করা শুরু করো। ঠিক আছে, এবং এটা হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2a নট। কোন সূত্র দিয়ে সলভ করবা? ইন্টিগ্রেশন ইউভি রুল এবং লায়াটে ফর্মুলা। বাস এইটুকু অ্যাপ্লাই করো, দেখবা ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি না মেলে আমি তো আছি, চলে আসবো ব্যাচে। ঠিক আছে, পরের টপিকে চলে যাই। দেখো, মানে পরের প্রশ্নে আমরা একটু ফাস্ট করি। দেখো, বলছে কি, জনগণের ভোটে বারবার নির্বাচিত বিশিষ্ট রাজনীতিবিদ আবিদ সাহেব, ঠিক আছে, ভালো কথা, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, ওকে ফাইন। ওনার চোখের রেটিনা, আচ্ছা, তো এইটা হচ্ছে আবিদ সাহেবের চোখ। দেখেন খেয়াল করেন, এটা ধরলাম, এটা হচ্ছে আবিদ সাহেবের চোখ, এই হচ্ছে আবিদ সাহেবের চোখ। ঠিক আছে, যদিও চোখ হয় নাই, তারপর আপনারা কল্পনা করে নেন যে এটা হচ্ছে আবিদ সাহেবের চোখ। এই যে চোখের উপরে ব্রু, এই যে চোখের পিসি,
ঠিক আছে, এটা হচ্ছে চোখের মণি, এই যে চোখের মণি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন খেয়াল করেন, এখন এনার চোখের রেটিনা এখানে এসে কি পড়ে, আলো পড়ে না। আচ্ছা, তো ওই আলোটা সে তখনই শনাক্ত করতে পারে যখন ওই আলোর এনার্জি 0.25 কিলো ইলেকট্রন ভোল্ট হয়, তখনই ওনার চোখে টের পায় যে না আলো এসে পড়তেছে। কথা বুঝতে পারছেন? আমাদের প্রত্যেকটা ব্যক্তির একটা চোখের নির্দিষ্ট আলো ধারণ ক্ষমতা, মানে আলোর এনার্জি একটা ধারণ ক্ষমতা আছে, যে একটা নির্দিষ্ট আলো এসে যখন আমাদের চোখে পড়ে তখন আমরা ফিল করি। এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, ঠিক আছে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার হচ্ছে আপনার বেশি এনার্জি সম্পন্ন আলো লাগে, ঠিক আছে, বুঝছেন? তা নাহলে সে আসলে আলোটাকে ডিটেক্ট করতে পারে না। ওকে, আচ্ছা, এখন দেখেন, তো এই আবিদ সাহেবকে কি করছি আমরা, আবিদ সাহেবকে মাহবুব সাহেব কি করছে, গুম করে অন্ধকার আয়না ঘরে রাখছে। সেখানে একটা বাল্ব ছিল, ঠিক আছে, মনে করেন এই হচ্ছে সে একটা বাল্ব, এই যে এইখানে একটা বাল্ব ছিল, হলুদ রঙের একটা বাল্ব ছিল, এই যে হলুদ রঙের একটা বাল্ব। এখন এই বাল্ব থেকে কি হচ্ছে, আলো নির্গত হচ্ছে কোন বর্ণের, হলুদ বর্ণের, হলুদ ইয়েলো বর্ণের আলো। এবং হলুদ বর্ণের আলো যে নির্গত হচ্ছে, আমরা সবাই খুব ভালো করেই জানি যে হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 575 থেকে 590 ন্যানোমিটার, 575 থেকে 590 ন্যানোমিটার, এটা আমরা সবাই খুব ভালো করে জানি, তাই না? আচ্ছা, দেখেন খেয়াল করে, এবার বলছে কি 20% দৃষ্টিশক্তি ক্ষমতা হারানো বৃদ্ধ আবিদ সাহেবের রেটিনায় কতগুলো ফোটনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন রশ্মি ধরা পড়বে। আচ্ছা, ভালো কথা, দেখেন তো আমরা ফার্স্ট অফ অল দেখি যে এই যে আবিদ সাহেবের চোখ কতটুকু শক্তি সম্পন্ন আলো শনাক্ত বা ডিটেক্ট করতে পারে। আবিদ সাহেবের চোখে 0.25 কিলো ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন আলো শনাক্ত করতে পারে। এটাকে যদি আমি জুলে কনভার্ট করি তাহলে 0.25 ইন্টু 10⁻³ ইলেকট্রন ভোল্টে চলে গেল, অর্থাৎ 250 ইলেকট্রন ভোল্ট। এবার ইলেকট্রন ভোল্টকে আপনি যদি জুলে নিতে চান তাহলে কি করতে হবে, 250 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল, তাই না? 1.6 ইন্টু 10⁻19 দ্বারা গুণ করলে তো জুলে কনভার্ট হয়ে যায় নাকি? কথাটা বুঝেন? সো 250 গুণ 1.6, তাহলে আসে কত দেখেন, 4.0 ইন্টু 10⁻17 জুল। তাহলে এই যে এনার্জিটা পাইলাম, এই এনার্জিটা কি, এই এনার্জি সম্পন্ন আলো আবিদ সাহেবের চোখ ডিটেক্ট করতে পারে, এই এনার্জি সম্পন্ন আলো আবিদ সাহেবের চোখ ডিটেক্ট করতে পারে। এখন কথাটা বুঝেন, মনে করেন এই একটা হচ্ছে বাল্ব আছে, ঠিক আছে। এখন এই বাল্ব থেকে আলো নির্গত হচ্ছে, এই বাল্ব থেকে কি নির্গত হচ্ছে, আলো। এখন একটা তরঙ্গ নির্গত হচ্ছে, এই একটা তরঙ্গের শক্তি যদি 4 ইন্টু 10⁻17 জুল হয় তাহলে সেটা আবিদ সাহেবের চোখ ধরতে পারবে। আবার মনে করেন যে এখান থেকে দুইটা তরঙ্গ বের হচ্ছে, এই দুইটা তরঙ্গের টোটাল এনার্জি যদি 4 ইন্টু 10⁻17 হয় তাহলে তখন আবিদ সাহেবের চোখ সেটাকে ডিটেক্ট করতে পারবে। এরকম মনে করেন যে আরো একটা তরঙ্গ নির্গত হচ্ছে, তিনটা তরঙ্গের এনার্জি যদি 4 ইন্টু 10⁻17 জুল হয় তখন সেটা আবিদ সাহেবের চোখ কি করতে পারবে, ডিটেক্ট করতে পারবে, ধরতে পারবে, তাই না? আচ্ছা, অর্থাৎ সোজা কথায় আমার একটা দুইটা আলোক রশ্মি না, আমার টোটাল এনার্জি লাগবে 4 ইন্টু 10⁻17 জুল। তাতে একটা আলোক রশ্মি হতে পারে, 10টাও হতে পারে, 50টাও হতে পারে, 100 হতে পারে, তাই না? তো আমাদের এখন নির্ণয় করতে হবে যে আবিদ সাহেবের চোখে কতগুলো আলোক রশ্মি এসে পড়তে পারে, কতগুলো আলোক রশ্মি এসে পড়লে সে ধরতে পারবে। আচ্ছা, তো দেখেন এই যে ইয়েলো আলো আসতেছে, ইয়েলো আলোর এনার্জি বের করি, আসেন দেখেন ইয়েলো আলোর এনার্জি বের করি। কেন এনার্জি বের করবো একটু পরেই বুঝতে পারবেন। তাহলে ইয়েলো, হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা, ল্যামডার ভ্যালু হচ্ছে আপনার 575 থেকে 590 ন্যানোমিটার, তাই না? 575 থেকে 590 ন্যানোমিটার, তাই না? তাই তো। আচ্ছা, এখন দেখেন খেয়াল করেন, তাহলে ফর ল্যামডা ইকুয়াল টু 575 ন্যানোমিটার, মানে আমরা 575 ন্যানোমিটারের জন্য কাজ করব, ঠিক আছে। তাহলে এনার্জি ই ইকুয়াল টু কত হয়, hc ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে h এর ভ্যালু 6.626 ইনটু 10⁻34, c এর ভ্যালু 3 ইনটু 10⁸, আর ল্যামডার ভ্যালু কত, 575 ইনটু 10⁻⁻
9। ওকে ফাইন। অর্থাৎ যে হলুদ রঙের আলোক রশ্মি ওনার চোখে এসে লাগতেছে, যে আয়না ঘরে উনি যখন ছিল, আয়না ঘরে থাকা অবস্থায় যে হলুদ রঙের আলোক রশ্মি ওনার চোখে এসে লাগতেছে, সেই হলুদ রঙের আলোক রশ্মির আমরা এনার্জিটা নির্ণয় করতেছি। একবার হচ্ছে 575 এর জন্য নির্ণয় করবো, আর একবার 590 এর জন্য নির্ণয় করবো, ঠিক আছে? কারণ প্রশ্নে বলে দিছে সর্বোচ্চ আর সর্বনিম্ন কথা বলে দিছে। তো দেখেন তাহলে এখানে এনার্জিটা আসতেছে 3.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে দেখেন এই যে হলুদ বর্ণের রশ্মি আসতেছে, তার চোখে যে হলুদ বর্ণের রশ্মি এসে লাগতেছে, একটা হলুদ বর্ণের রশ্মির এনার্জি কত? এটা হচ্ছে একটা হলুদ বর্ণের রশ্মির এনার্জি হচ্ছে তোমার 3.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। আর আবিদ সাহেবের চোখে কতখানি পড়তে হবে? পড়তে হবে হচ্ছে আপনার 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17 জুল, তাই না? তাহলে কতগুলা ইয়েলো রশ্মি লাগবে? তাহলে নাম্বার অফ রে ইকুয়াল আমি বলতে পারি যে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17 ডিভাইডেড বাই 3.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে গুণ করে দিই। সো গুণ করলে আস্তে আস্তে আপনার এখানে 115.70 এতটি। অর্থাৎ দেখেন এতটি হলুদ আলোক রশ্মির শক্তি হবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17। তার মানে আবিদ সাহেবের যে চোখ ছিল, এই যে আবিদ সাহেবের চোখে 115.70 এতগুলা হলুদ আলোক রশ্মি এসে পড়তে হবে, তাই না? তাহলে সে তখন ডিটেক্ট করতে পারবে। কিন্তু প্রশ্নে আবার বলছে কি 20% দৃষ্টিশক্তি সে হারাইছে, 20% দৃষ্টিশক্তি সে হারাইছে। তাহলে 20% দৃষ্টিশক্তি হারানো মানে কি? তার চোখের দেখার ক্ষমতা 20% কমে গেছে। কত কমে গেছে? 20% কমে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এখন রের সংখ্যা কেমন লাগবে? আরো বেশি লাগবে। রের সংখ্যা কেমন লাগবে? বেশি লাগবে। তাহলে 20% হারানোর জন্য 20% দৃষ্টি হারানোর জন্য তার চোখে কম সংখ্যক আলোক রশ্মি বা আলোক রে কাজ করবে, কম সংখ্যক আলোক রে কাজ করবে, ঠিক আছে? 20% দৃষ্টিশক্তি হারাই ফেলাইছে, এই জন্য তার চোখে কি কম সংখ্যক আলোক রশ্মি কাজ করবে। তাহলে কতগুলো আলোক রশ্মি কাজ করবে দেখি তো। তাহলে 115 এর 20%। আচ্ছা 20% হারাইছে, তাহলে বাকি আছে কতটুকু? তার চোখ ভালো আছে কতটুকু? 80%। তাহলে 80% আলোক রশ্মি তার চোখে কাজ করবে। তাহলে 115 এর 80% কত হয় দেখেন তো? 92.56। 92.56 এতটি। তো এটাকে আমি বলতে পারি 92টি। অর্থাৎ তার চোখে 92টি আলোক রশ্মি ধরা পড়বে। কথা বুঝতে পারছেন? তার চোখে অ্যাকচুয়ালি কতগুলো আলোক রশ্মি ধরা পড়বে? 92টি। প্রশ্নে বলছে কি দেখেন তো, কতগুলো রশ্মি ধরা পড়বে বলছে, কতগুলো রশ্মি ধরা পড়বে। তার 20% চোখ নষ্ট হয়ে গেছে, 80% চোখ তার ভালো আছে। তার চোখে টোটাল ধরা পড়তে কতগুলা? 115টা। বাট 20% নষ্ট হয়ে যাওয়ার কারণে 80% ভালো আছে। তাহলে 80% ভালো থাকলে তার চোখে কতগুলো ধরা পড়বে? 92.56। তার মানে 92টা ধরা পড়বে। ক্লিয়ার? আচ্ছা, এই তো আমি 575 এর জন্য বের করছি, তাই না? এবার আপনারা কি করবেন জানেন? আপনারা এই যে 590 এর জন্য বের করবেন, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে ডু ইট ইয়োরসেলফ। এই যে 575 এর জন্য এটা আপনারা সলভ করবেন, ঠিক আছে? এটা 575 এর জন্য আপনারা সলভ করবেন, 590 এর জন্য। তাহলে আপনারা এবার এরপরে কি পেয়ে যাবেন জানেন? এরপরে আপনারা হচ্ছে ম্যাক্সিমামটা পেয়ে যাবেন। এখানে যেটা বের হয়েছে এটা হচ্ছে মিনিমাম, বের হয়েছে। এরপর আপনারা ম্যাক্সিমামটা বের, সেম প্রসেস। ওকে, আই হোপ কনসেপ্ট ক্লিয়ার। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। বড় আচ্ছা, আবিদ সাহেব কমেন্ট করছে, ঠিক আছে? যে আবিদ সাহেবকে গুম করে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই আবিদ সাহেব আমাদের মাঝে ফিরে আসছে আবার। হ্যাঁ,
তো আবিদ সাহেব বলছে বড় এক্সপেক্টেড আস টু থিঙ্ক অল দ্যাট। হ্যাঁ, এসব কিছু তো চিন্তা করতে হবে আপনাকে, আউট অফ দ্য বক্স, আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। দেখেন তো এইখানে একটা কিছু কি জটিল কোনো কিছু দিচ্ছি? সবই তো গুণ, গুণ ভাগের খেলা এখানে, আহামরি কঠিন কিছু না, সব গুণ ভাগের খেলা। সূত্র কোনটা? সূত্র সূত্র তো একটাই, দেখেন তো সূত্র হচ্ছে একটাই কাজে লাগছে আপনার, সে হচ্ছে ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, এই সূত্র, তাই না? বাদ বাকি যা আছে সবই তো আপনার গুণ ভাগের খেলা, তাই না? এই তো, এইটুকু কি চিন্তা করতে পারলেন না? এইটুকু চিন্তা করা কি খুব আহামরি কঠিন কিছু ছিল নাকি? আহামরি কঠিন কিছু তো না। ওকে ফাইন, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। দেখেন 7 নম্বর প্রশ্ন, এটাও আজকে পরীক্ষায় আসছিল। পারমাণবিক সংখ্যা বিটা, এটা জাস্ট আমি ধরে নিচ্ছি আর কি, পারমাণবিক সংখ্যা জেডও ধরতে পারতেন আপনারা, এখানে বিটাও ধরতে পারতেন। পারমাণবিক সংখ্যা বিটা এরূপ হাইড্রোজেনের মতো একটি প্রজাতি, হাইড্রোজেনের মতো একটা প্রজাতি অর্থাৎ হাইড্রোজেনের একটা পরমাণু উচ্চতর শক্তি স্তর এন এ উত্তেজিত অবস্থায় আছে এবং যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তর হলে পরে এত ইলেকট্রন ভোল্ট এবং এত ইলেকট্রন ভোল্ট শক্তি ফোটন নির্গত করে। উক্ত প্রজাতির উচ্চতর শক্তি স্তর এন এবং আয়নীকরণ শক্তি নির্ণয় করো। এন এবং আয়নীকরণ শক্তি নির্ণয় করতে বলছে। আচ্ছা ওকে ফাইন। তো দেখেন এটা কোন জায়গা থেকে সলভ করতে হবে, এটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন রিলেটেড। এটা কি রিলেটেড? রিডবার্গ ইকুয়েশন রিলেটেড। এই যে ম্যাথটা দেওয়া হয়েছে এটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন রিলেটেড। আচ্ছা আমি একটু বুঝাই দিচ্ছি, ব্যাপারটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, শুনেন, সবসময় যে আপনাকে মানে নাদুস টুদুস মাখন মাখন টপিক পড়তে হবে সায়েন্সে, হ্যাঁ সায়েন্সে আপনার কঠিন টপিক আসলে আপনি সেটাকে স্কিপ করবেন আর সহজ টপিক আসলে সেটাকে পড়বেন, ব্যাপারটা কিন্তু এরকম না। সায়েন্স কিন্তু সহজ কঠিন মিলায়, সায়েন্সের সবকিছুই সহজ যদি আপনি সঠিকভাবে চিন্তা করতে পারেন, সঠিকভাবে এক্সপ্লেইন করতে পারেন, তাহলে সায়েন্সের সবকিছুই সহজ। এখন কঠিন টপিক বলে সেটাকে আপনি পড়বেন না, স্কিপ করবেন, এই পরীক্ষা আসবে না, এই ধরনের মেন্টালিটি রাখবেন। এই ধরনের মেন্টালিটি রাখলে আপনি আস্তে আস্তে পিছনে পড়বেন, সবার চেয়ে পিছনে পড়বেন, আস্তে আস্তে পিছনে পড়বেন, কারণ আপনি কম্পিটিশন অলরেডি নিজে থেকেই কি করতেছেন, কম্পিটিশন আগে নিজে থেকেই বাদ দিচ্ছেন। মনে রাখবেন পৃথিবীতে তারাই টিকে থাকে যারা যোগ্যতম। চার্লস ডারউইন সাহেব কি বলে গেছে? যোগ্যতমতা মানে যোগ্যতমরাই টিকে থাকবে, অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তাহলে যারা ফিটেস্ট তারাই সার্ভাইভ করতে পারবে। সো ওই বুয়েটের ভর্তি পরীক্ষার হলে তারাই সার্ভাইভ করবে যারা ফিটেস্ট। এখন আপনি যদি আগে থেকেই নিজেকে আনফিট করে রাখেন, কঠিন টপিক দেখে স্কিপ করে যান, এ তো পরীক্ষায় লাগবে না, এ তো চিন্তা করার দরকার নাই, তার মানে আপনি তো নিজে আনফিট। এরপর যখন আপনি বুয়েটে চান্স পাবেন না, তারপরে অমুকের সমস্যা তমুকের সমস্যা, টিচার ভালো ছিল না আমার সময়ে, আমার মা বাবা আমাকে টাকা পয়সা ঠিক মতো দেয় নাই, হ্যান করে নাই, ত্যান করে নাই, বহু ধরনের এক্সকিউজ দেখাবেন। এক্সকিউজ দেখানোর মতো মানে কোনো কিছু বাদ রাখবেন না, বাট এইটুকু বুঝবেন না যে আপনি নিজেকে ফিট করেন নাই, এইটুকু আপনি কখনোই বুঝবেন না। এটা হচ্ছে আমাদের প্রবলেম। এই জন্য ক্লাস সহজ হোক বা কঠিন হোক, টপিক সহজ হোক বা কঠিন হোক, ক্লাস করতে হবে, জানতে হবে, নিজেকে ফিট করতে হবে। যারা যারা ক্লাস করতেছো না আমি মার্ক করে রাখছি, কোনো সমস্যা নাই, আমি 2টা বছর পর তাদের খোঁজ নিব যে কি অবস্থা, কে কোথায় আসো, ঠিক আছে? তখন যেন মুখটা ছোট না হয়ে যায়। ওকে দেখেন খেয়াল করেন, ওকে সো এইটা হচ্ছে একটা হাইড্রোজেনের ন্যায় পরমাণু, ঠিক আছে? এই যে একটা হাইড্রোজেনের ন্যায় পরমাণু। এবার দেখেন এইখানে এটা হচ্ছে এই যে বড় যে কক্ষপথটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের n তম কক্ষপথ বা n তম অরবিট। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ। ওকে এখন বলছে কি যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর n থেকে উত্তেজিত অবস্থায় প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরে আসে, অর্থাৎ এই n থেকে কোথায় আসতেছে? এই n থেকে আসতেছে আপনার 2 নম্বর কক্ষপথে, এবং এই n কক্ষপথ এবার এই n থেকে আসতেছে কোথায়? 1 নম্বর কক্ষপথে আসতেছে। ওকে তাহলে n থেকে 2 নম্বরে আসতেছে, n থেকে 1 নম্বরে আসতেছে, তখন 2.57 ইলেকট্রন ভোল্ট এনার্জি নির্গত হচ্ছে এবং 8.7 ইলেকট্রন ভোল্ট এনার্জি নির্গত হচ্ছে। তাহলে এখন আমাকে কি বের করতে বলছে? n এর ভ্যালু নির্ণয় করতে বলছে। আসেন এটা কিভাবে সলভ করবেন দেখেন।
এটার জন্য একটা সুন্দর থিওরি আছে, ঠিক আছে? রিডবার্গ সমীকরণে খুব সুন্দর একটা থিওরি আছে, দেখেন সেটা কি। সো আমরা জানি কি এনার্জি E ইকুয়াল টু hc বাই ল্যামডা। তো এটাকে আমরা লিখতে পারি E ইকুয়াল টু hc ইন্টু 1 বাই ল্যামডা, এটা লেখা যায়। ওকে ফাইন। এখন দেখেন, খেয়াল করেন সবাই ভালো করে, যে আমরা রিডবার্গ ইকুয়েশন শিখছিলাম না? রিডবার্গ ইকুয়েশনটা কি ছিল? 1 বাই ল্যামডা ইকুয়াল RH ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, তাই না? আচ্ছা, ইন্টু জেড স্কয়ার। তাহলে যখন হাইড্রোজেন বলবে, হাইড্রোজেনের সদৃশ যখন বলবে বা হাইড্রোজেন যখন বলবে, তখন আমাদের জেড ইকুয়াল টু কত? 1 বলবে, তাই না? তো জেড ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু RH ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, তাই তো? আচ্ছা, এখন এই RH এর সূত্রটা আমরা কি শিখছিলাম? রিডবার্গের ভ্যালু নির্ণয়ের সূত্রটা আমরা কি শিখছিলাম? RH ইকুয়াল, দেখেন মনে করে দেখেন, 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4, তাই না? ডিভাইডেড বাই h কিউব c। আমরা শিখছিলাম এটা? অবশ্যই শিখছিলাম, আমার স্পষ্ট মনে আছে, আমি ক্লাসে শিখাইছি। তাহলে 1 বাই, সরি কি হলো, হ্যাঁ, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল RH এর পরিবর্তে আমি লিখলাম 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই h কিউব c ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। নাও এক নং এ আমরা এই যে 2 নং এ ইনপুট করি, এক নং এ 2 নং ইনপুট করি, 1 নং এ 2 নং ইনপুট করি। তাহলে 1 নং এ যদি আমরা 2 নং ইনপুট করি, তাহলে দেখেন এই যে 1 নং সমীকরণে যদি ইনপুট করি, তাহলে E ইকুয়াল টু hc ইনটু 1 বাই ল্যামডা। তাহলে 1 বাই ল্যামডার পরিবর্তে এটা লিখতে পারি, লিখলাম আমি 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4 h কিউব c ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ঠিক আছে, লেখা যায়? ওকে, আচ্ছা অভয়টা দিয়ে কোশ্চেন করছে RH এর মান চেঞ্জ হয় কিনা? হ্যাঁ অবশ্যই, RH এর মান তো চেঞ্জ হতেই পারে। মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায়, কথাটা মনে রাখবো, মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে RH এর মান চেঞ্জ হতেই পারে, ঠিক আছে? ওকে, একদিন অফলাইনে ব্যাচে আইসো না, শিখাই দেবো কিভাবে মাধ্যম চেঞ্জ হলে RH এর মান চেঞ্জ হয়। হ্যাঁ, তবে আমরা যে মাধ্যম নিয়ে কাজ করবো সেটা হচ্ছে শূন্য মাধ্যম। আমরা শূন্য মাধ্যম নিয়ে RH এর মানটাকে ক্যালকুলেশন করি। আচ্ছা, সো এখন দেখেন এখানে যদি আমরা কাটাকাটি করি, HC যদি কাটাকাটি করি, তাহলে থাকতেছে আপনার H স্কয়ার। সো আলটিমেটলি দেখেন তো E ইকুয়াল টু 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই h স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এখন 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4 h স্কয়ার, এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে আপনার 2.18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18। ঠিক আছে, এই ভ্যালুটা আসবে। ওকে, সো এখন এইটাকে আপনি যদি আবার ইলেকট্রন ভোল্টে কনভার্ট করেন, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলে খেয়াল করেন, এটাকে যদি আপনি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করেন, আচ্ছা এটাকে যদি আপনি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করেন, তাহলে দেখেন আলটিমেটলি সূত্রটা আসে এরকম, E ইকুয়াল টু 13.6 ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ইলেকট্রন ভোল্টে হলে পরে একদম ডিরেক্ট একটা কক্ষপথ থেকে যখন আরেকটা কক্ষপথে ইলেকট্রন যাবে n2 থেকে, দেখেন কথাটা বুঝেন, n2 থেকে যখন n1 ইলেকট্রন যাবে তখন নির্গত শক্তির পরিমাণ ডিরেক্ট আপনি এই সূত্র দ্বারা নির্ণয় করতে পারবেন। ক্লিয়ার? এটুকু ডিরেক্ট এই সূত্র দ্বারা নির্ণয় করতে পারবেন। এবার এই সূত্রটা অ্যাপ্লাই করেই আপনাকে এই ম্যাথটা সলভ করতে হবে। এই যে এই ম্যাথটা সলভ করতে হবে, আসেন সলভ করি। ঠিক আছে, সলভ করি, আসেন। তো প্রশ্নে কি বলছে দেখেন, প্রশ্নে বলছে যে হচ্ছে আপনার n থেকে 2 নম্বর কক্ষপথে আসে, যখন 2 নম্বর কক্ষপথে আসে, 2 নম্বর কক্ষপথে যখন আসে তখন 8.7 ইলেকট্রন ভোল্ট এনার্জি নির্গত হয়। সো সেকেন্ড অরবিটের জন্য, সেকেন্ড অরবিটের জন্য কি হয় দেখেন তো,
তাহলে ই ইকুয়াল টু 13.6 ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এই ই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 8.7 ইকুয়াল 13.6 ইন্টু 1/n1। দেখেন এটা হচ্ছে n কক্ষপথ আর এটা হচ্ছে আপনার এই যে 2 নম্বর কক্ষপথ, তাহলে এটা হচ্ছে কি n2 না, এটা উচ্চ উচ্চ, এটা হচ্ছে নিম্ন, তাহলে এটা হচ্ছে আপনার n2 হবে আর এটা হবে আপনার কি n1, তাই কিনা? তো আমরা বলতে পারি যে n1 এর ভ্যালু হচ্ছে 2, 2 এর স্কয়ার করলে হয় 4 মাইনাস 1/n স্কয়ার। তো এটাকে আপনি এক নং ইকুয়েশন দেন। সেম ভাবে সেকেন্ড অরবিট চলে গেল ফার্স্ট অরবিটের জন্য, সেম ভাবে ফার্স্ট অরবিটের জন্য তাহলে আমরা কি করতে পারি ফার্স্ট অরবিটের জন্য? দেখেন তো আমরা লিখতে পারি না 25.7 ইকুয়াল, কারণ ফার্স্ট অরবিটের জন্য কতখানি এনার্জি নির্গত হচ্ছে 25.7 ইকুয়াল 13.6 ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস, আচ্ছা ফার্স্ট অরবিটের জন্য দেখেন ফার্স্ট অরবিটের জন্য n1 এর ভ্যালু কত হবে 1 হবে না, তাহলে 1 এর স্কয়ার করলে কত হয় 1 ই হয় মাইনাস 1/n স্কয়ার। সো আমরা লিখতে পারি অতএব 25.7, আচ্ছা একবারে করে দিচ্ছি এখানে। এবার দেখেন 1/1 মানে কি 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে এবার দেখেন এটাকে যদি আপনি 2 নং ইকুয়েশন ধরেন, এবার আপনি 1 এবং 2 ক্যালকুলেশন করতে পারবেন না? 1 এবং 2 ক্যালকুলেশন করার কোনো ব্যাপার? 1 এবং 2 ক্যালকুলেশন করতে পারবেন এবং এখান থেকে আপনি কি করবেন 1 এবং 2 ক্যালকুলেশন করে আপনি n এর ভ্যালু নির্ণয় করবেন, ঠিক আছে? তাহলে ইকুয়েশন 1 2 সলভ করে n এর ভ্যালু নির্ণয় করবা, n এর ভ্যালু নির্ণয় করবে, বাস কাজ শেষ, বাস কাজ শেষ। এখন আমার মনে হয় যে এরকম এইটুকু বেসিক ম্যাথ করার মতো এনাফ জ্ঞান বা এবিলিটি যারা ক্লাস করতেছো এখন তাদের আছে, ঠিক আছে? আই হোপ সবার ক্লিয়ার, ঠিক আছে? ওকে, সো আজকে কয়টা বাজে? 9:59 বাজে অলরেডি, মানে আমরা ক্লাস শুরু করছি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। ওকে ফাইন। পারভেজ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম পারভেজ। আজকে পারভেজ তোমার কোনো কাজে লাগবে না এই ক্লাস, তারপরে তোমাকে ক্লাসে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এখনো আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন বাকি আছে, আমি সবগুলো প্রশ্ন আজকে হয়তো দেখাইতে পারবো না, রাত 10টা বেজে গেছে, অনেক বেজে গেছে। আচ্ছা এই ম্যাথটা পরের ক্লাসে দেখবো আমরা, ঠিক আছে? যে হিলিয়াম প্লাস আয়নের থার্ড বোর কক্ষপথে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এটা খুবই সহজ ম্যাথ একটা, ঠিক আছে? আচ্ছা পরের ক্লাসে দেখবো আমরা, এখানে ভেলোসিটির সূত্র কাজ করবে এবং হচ্ছে তোমার ডি ব্রগলির ইকুয়েশন কাজ করবে, ঠিক আছে? এটাও আরো সহজ ম্যাথ, ঠিক আছে? এটা খুব বেশি আহামরি কঠিন কিছু না। আমি এগুলো সব মানে আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? যে পরিমাণ ম্যাথ আমাদের হাতে বাকি আছে দেখি তো, 1 2 3 4 5 6 ছয়টা এখনো বাকি আছে, বুঝছেন? 6টা ম্যাথ আমরা সলভ করব আরো সামনে, ঠিক আছে? অর্থাৎ পার্ট 2 এটা আসবে, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই। আচ্ছা আমি একটা এমসিকিউ নিয়ে একটু কথা বলতে চাই। আজকে যে 41 নম্বর এমসিকিউ যেটা ছিল, সেই এমসিকিউটা কি ছিল দেখেন তো। এমসিকিউটা ছিল আর স্কয়ার ভার্সেস আর এর গ্রাফগুলো লক্ষ্য করো, নিচের কোন লেখচিত্র দ্বারা 2s অরবিটাল ঘূর্ণনরত ইলেকট্রনের তরঙ্গকে প্রকাশ করে। এইটা একজন ব্যক্তি মাত্র সলভ করতে পারছে, মাত্র একজন ব্যক্তি সলভ করতে পারছে সঠিকভাবে, আর কেউ পারে নাই। আমাদের আবিদ সাহেব, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, যাকে মাধব সাহেব গুম করেছিল, সেই আবিদ সাহেব এটা সলভ করতে পারছে, একমাত্র আবিদ সাহেবই এটা সলভ করতে পারছে। তো দেখেন খেয়াল করেন এই কোশ্চেনটা করছে কোন জায়গা থেকে? এই কোশ্চেনটা করা হয়েছে আপনার হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে। আমি আবারও বলতেছি এই কোশ্চেনটা করা হয়েছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে, ঠিক আছে? এখন মাথায় রাখবেন, ভালো করে মাথায় রাখবেন, যদি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে গ্রাফ আসে, যদি গ্রাফ আসে তাহলে সেটা এস অরবিটালের জন্য আসবে। কার জন্য আসবে? এস অরবিটালের জন্যই আসবে। যদি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে গ্রাফ আসে তাহলে সেটা এস অরবিটালের জন্যই আসবে, ঠিক আছে? আচ্ছা এবার খেয়াল করেন যে কখনো কখনো সাই স্কয়ার ভার্সেস আর এরকম থাকে, কখনো কখনো থাকে হচ্ছে আপনার আর স্কয়ার ভার্সেস আর,
আবার কখনো কখনো থাকে আপনার পি ভার্সেস আর। ঠিক আছে, পি দ্বারা কি বোঝানো হয়? পসিবিলিটি। পি দ্বারা কি বোঝানো হয়? পসিবিলিটি। ঠিক আছে, তো দেখেন এই যে সাই স্কোয়ার আর স্কোয়ার বা পি মানে ভার্সেস বনাম, বনামের আগে যেটা থাকবে, বনামের আগে যেটা আছে এটা অলওয়েজ ওয়াই অক্ষে বসে। বনামের আগে যেটা আছে ওটা অলওয়েজ কোথায় বসে? ওয়াই অক্ষে বসে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করেন এস অরবিটালের গ্রাফগুলো কেমন হয়। সাই স্কোয়ার বনাম হচ্ছে আর। অন এস অরবিটালের জন্য গ্রাফটা হয় এরকম। অন এস অরবিটালের জন্য গ্রাফটা কেমন হয়? এরকম হয়। এটা হচ্ছে অন এস অরবিটালের গ্রাফ। টু এস অরবিটালের জন্য গ্রাফটা কেমন হয় দেখেন। টু এস অরবিটালের জন্য গ্রাফটা হয় এরকম, সাই স্কোয়ার বনাম আর। এটা হচ্ছে টু এস অরবিটালের গ্রাফ। ঠিক আছে, কার গ্রাফ? টু এস অরবিটালের গ্রাফ। এটা মন দিয়ে খেয়াল করেন। আচ্ছা এবার দেখেন যদি থ্রি এস অরবিটাল হয়, থ্রি এস অরবিটালের জন্য গ্রাফটা কেমন হয় দেখেন। থ্রি এস অরবিটালের জন্য গ্রাফটা হয় আপনার এরকম। ঠিক আছে, এটা হচ্ছে থ্রি এস অরবিটালের জন্য গ্রাফ। ঠিক আছে, আচ্ছা ফোর এস অরবিটালের জন্য গ্রাফটা কেমন হয়? ফোর এস অরবিটালের জন্য গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, আচ্ছা গ্রাফগুলো এখান থেকে একটু মিশে যাবে। ঠিক আছে, গ্রাফগুলো এখান থেকে এইভাবে মিশে যাবে। এই যে এরকম, এটা থ্রি এস, এটা ফোর এস। এখানে সাই স্কোয়ার, এখানে আর, এখানে সাই স্কোয়ার, এখানে আর। তো দেখেন খেয়াল করেন একটা কমন জিনিস আছে দেখেন, ওয়ান এস এর ক্ষেত্রে গ্রাফটা কেমন হচ্ছে? এরকম হচ্ছে। টু এস এর ক্ষেত্রে গ্রাফটা এরকম হওয়ার পর একটা ঢেউ আসছে, বা আমরা বলতে পারি এখানে টোটাল, আপনি যদি এটাকে একটা ঢেউ মনে করেন, ঢেউ, তাহলে এইখানে কয়টা ঢেউ আছে? দুইটা ঢেউ। বা এইখানে এই একটা ঢাল, আর দেখেন তো এই একটা ঢাল আর এই একটা ঢাল, এখানে কয়টা ঢাল আছে? মানে দুইটা ঢেউ আছে, তাই না? থ্রি এস যখন হবে দেখেন তো থ্রি এস এর ক্ষেত্রে এই একটা ঢেউ, এই একটা ঢেউ আর এই একটা ঢেউ, টোটাল তিনটা। ফোর এস এর ক্ষেত্রে একটু খেয়াল করেন, ফোর এস এর ক্ষেত্রে একটা ঢেউ, দুইটা ঢেউ, তিনটা ঢেউ, চারটা। ওয়ান টু থ্রি ফোর। আচ্ছা আমাদের এখানে একটা এক্সট্রা হয়ে গেছে এটা। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে ফোর এস এর গ্রাফ। ঠিক আছে, ওকে, এই হচ্ছে কথা। তাহলে মাথায় রাখবেন ফোর এস এর গ্রাফ গুলো ওকে। কনিক দিয়ে করা যায়, হ্যাঁ কনিক দিয়ে করা যায় কিনা, তাই দেখেন ভাইয়া এই যে জিনিসটা, এই যে গ্রাফটা, ঠিক আছে, এই গ্রাফটা নিয়ে আসলে আমি এই মুহূর্তে বেশি কিছু আলোচনা করতে চাচ্ছি না। ঠিক আছে, কনিক দিয়ে ব্যাখ্যা করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তবে যে কোনো গ্রাফের ব্যাখ্যায় আপনার হচ্ছে জ্যামিতি লাগবে। গ্রাফের ব্যাখ্যা মানে সেখানে জ্যামিতিক ইকুয়েশন আসবেই, বুঝছেন? সেটা এখন জ্যামিতিক ইকুয়েশন, ইকুয়েশন কি? জ্যামিতিক ইকুয়েশন মানে সরলরেখার ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন, কনিক্সের ইকুয়েশন। ঠিক আছে, আমি এর ওদিকে না যাই। ওকে ফাইন। তো এখন দেখেন এখানে বলছে কি টু এস অরবিটালের কথা বলছে, তাহলে অ্যান্সার হবে কোনটা? নিশ্চয়ই বি হবে অ্যান্সার। তাছাড়া দেখেন এইখানে ঢেউ কয়টা? একটা, তাহলে এটা নিশ্চয়ই অনেস। এখানে ঢেউ কয়টা? একটা, এটাও অনেস হওয়ার মতো অ্যাবিলিটিটাকে, সরি হ্যাঁ এটাও অনেস। এইখানে ঢেউ কয়টা? একটা। এইখানে ঢেউ কয়টা আছে? দুইটা আছে। সো এট লিস্ট এইটা তো অ্যান্সার করতে পারতেন আন্দাজে, পারতেন না? পারতেন। তো এই গ্রাফগুলো একটু আসলে মনে রাখবেন, ঠিক আছে, এই গ্রাফগুলো একটু মনে রাখবেন। আচ্ছা তারপরে 42 নম্বর প্রশ্নটা একটু নিয়ে কথা বলি। দেখেন হাইড্রোজেন সদৃশ যে কোনো পরমাণুর জন্য কে এল ও এম শেলে ভি1 ভি2 এবং ভি3 এর বেগের অনুপাত কত হবে? খুবই সহজ প্রশ্ন ছিল। দেখেন এটা আসলে সলভ করার কোনো ব্যাপার ছিল না। আপনারা সবাই জানেন যে ভেলোসিটি ভি ইকুয়াল টু 2 পাই ই স্কয়ার জেড ডিভাইডেড বাই এনএইচ, তাই না? n তম কক্ষপথে ইলেকট্রনের বেগ। তাহলে ভি এর সঙ্গে n এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক, রাইট? তো আমি বলতে পারি যখন n অন কক্ষপথ তখন বেগ কত? v1। যখন n2 কক্ষপথ তখন বেগ কত? v2। যখন n3 কক্ষপথ তখন বেগ কত? v3, তাই না? আর n1 এর ক্ষেত্রে বেগ কত? v1। এখন চিন্তা করেন যে আপনার n1 এর চেয়ে n2 বড়, তার চেয়ে n3 বড়, কথাটা বুঝেন। n1 এর চেয়ে n2 বড়, তার চেয়ে n3 বড়। তাহলে এখন n এর সঙ্গে v এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক।
তাহলে যখন n1 বড় তখন v1টা কি হবে, সরি যখন n1টা ছোট তখন v1টা কি হবে, বড় হবে, তাই না? কার তুলনায় বড় হবে, v2 এর তুলনায়। n3 জন্য কি পাচ্ছি, v3টা কি হবে, সবচেয়ে ছোট হবে, তাই কি না? ব্যস্তানুপাতিক সম্পর্ক বাবা, দেখো এখানে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো নাকি? কেমন ব্যস্তানুপাতিক দেখো তো, জাস্ট ব্যস্তানুপাতিক, আর কিচ্ছু না, বর্গেরও ব্যস্তানুপাতিক না বা অন্য কিছু না। তাহলে দেখো তো, আমি যদি বলি n এর অনুপাত গুলো দেখি, n এর অনুপাত গুলো একটু যদি তাকাই, দেখো কে এল এবং এম, তাহলে 1 2 3, তাহলে n এর অনুপাত কত আসতেছে দেখো তো, 1:2:3, এটা হচ্ছে n এর অনুপাত। তাহলে v এর অনুপাত কি হবে দেখেন তো, v এর অনুপাত যেহেতু ব্যস্তানুপাতিক তার মানে বিপরীত, অর্থাৎ 3:2:1, 3:2:1, তাহলে অ্যান্সার হচ্ছে সি, 3:2:1। খুবই সহজ কোশ্চেন ছিল, এটা তো তোমাদের পারা উচিত ছিল, কিন্তু মাত্র 2 জন স্টুডেন্ট পারছে, এটা মাত্র 2 জন স্টুডেন্ট পারছে, এটা খুবই দুঃখের বিষয়। ঠিক আছে, আমি আশা করছিলাম এটা ম্যাক্সিমাম সবাই পারবে। ওকে, ঠিক আছে, লাস্ট এটাই সলভ করে, এটা সলভ করার পরে আমরা আজকে ক্লাস শেষ করতেছি। দেখেন এটাও সলভ করি। একটি ইলেকট্রন x মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ভ্রমণ করে, একটি প্রোটনের একই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বেগ কত হবে? তাহলে দেখেন একটা ইলেকট্রনের বেগ কত বলছে, x মিটার পার সেকেন্ড। আমরা জানি ইলেকট্রনের জন্য, দেখেন খেয়াল করেন, ইলেকট্রনের জন্য আমরা ডি ব্রগলি অ্যাপ্লাই করি, তো আমরা জানি কি ল্যামডা ইকুয়াল টু h/mv, রাইট? সো ইলেকট্রনের জন্য ল্যামডা ই বললাম, ইলেকট্রনের জন্য আমরা কি বললাম, ল্যামডা ই ইকুয়াল h ডিভাইডেড বাই me ইনটু x। ওকে, me ইনটু x। আচ্ছা, এটা ইলেকট্রনের জন্য গেল। এবার ঠিক সেম ভাবে প্রোটনের জন্য দেখেন, আসেন প্রোটনের জন্য কি বলছে, একই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, অর্থাৎ ইলেকট্রন প্রোটন দুইটাই ক্যালকুলেশন করব, বাট এদের তরঙ্গ দৈর্ঘ্য কি থাকবে, সেম থাকবে, অর্থাৎ ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রোটনের তরঙ্গ দুটো সেম বিবেচনা করে কাজ করতে হবে। তাহলে প্রোটনের জন্য আমরা ল্যামডা পি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, h ডিভাইডেড বাই mp ইনটু v, তাই কিনা? প্রোটনের ভর ইনটু v, বেগ। তাহলে এখন দেখেন কি বলছে, একই ডি ব্রগলি, অর্থাৎ প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি তাহলে ল্যামডা পি অর্থাৎ প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তাহলে ল্যামডা পির পরিবর্তে ল্যামডা ই বসানো যায়, তাহলে h ডিভাইডেড বাই mp v। আচ্ছা, এখন আমরা খুব ভালো করেই জানি, উই নো যে প্রোটনের ভর ইকুয়াল টু 1837 ইনটু ইলেকট্রনের ভর, অর্থাৎ প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায়, কথাটা বুঝেন, প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় কত গুণ বেশি, 1837 গুণ বেশি। তো দেখা যাচ্ছে এই এমপির পরিবর্তে 1837 বসানো যায়, অবশ্যই বসানো যায়, তাহলে বসাই 1837। ল্যামডা ই ইকুয়াল h ডিভাইডেড বাই এমপির পরিবর্তে 1837 me ইনটু v, তাই না? আচ্ছা, এখন এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে আপনার 2 নং, আপনি 1/2 করেন, ঠিক আছে, 1/2, তাহলে ল্যামডা ই ডিভাইডেড বাই ল্যামডা ই ইকুয়াল h ডিভাইডেড বাই, এখানে কি ছিল me বাই v, আচ্ছা v না, এখানে ছিল me x, আর এখানে ছিল h ডিভাইডেড বাই 1837 me ইনটু v, রাইট? সো h এই ল্যামডা ই কাটাকাটি যায়, me কাটাকাটি যায়, সো আলটিমেটলি দেখেন এখানে থাকতেছে 1 ইকুয়াল টু এই v চলে যাচ্ছে উপরে, এই x চলে আসতেছে নিচে, তাহলে v বাই 1837 x। আচ্ছা সরি, দেখেন এই 1837 উপরে চলে যাচ্ছে, দেখেন 1837 এটাও উপরে চলে যাচ্ছে, ঠিক আছে? নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে আপনার শুধুমাত্র x। তাহলে দেখেন তো আমরা v, এই v ইকুয়াল টু কি লিখতে পারি, x ডিভাইডেড বাই 1837, তাই না? x ডিভাইডেড বাই 1837। এখন এই ভিটা কি ছিল, দেখেন এই ভিটা কি ছিল, এই ভিটা ছিল প্রোটনের বেগ, তাহলে প্রোটনের বেগ কত, x ডিভাইডেড বাই 1837, তো অ্যান্সার কি হবে, b। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল।
সবই সহজ প্রশ্ন, আহামরি কঠিন কিছু না, ঠিক আছে, সবই সহজ প্রশ্ন, আহামরি কঠিন কিছু না। ওকে, ক্লিয়ার? যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, যেহেতু সবাই নাই, ঠিক আছে।